Hello everyone, welcome to Shirajam Academy. ম্যারাথন সিরিজ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ সেমিস্টার 1 এর জন্য আমরা চালু করেছি। তো ম্যারাথন সিরিজে আগের দিন একটা প্যাটার্নের কিছু অঙ্ক করেছিলাম প্রিভিয়াস ইয়ারের ভেক্টর অ্যানালিসিস অ্যান্ড ক্যালকুলাস থেকে। আজকে আমি আরেকটা প্যাটার্ন নিয়ে আলোচনা করছি। প্রিভিয়াস ইয়ারের সমস্ত জায়গাগুলো আজকে কভার করে দেওয়ার চেষ্টা করছি। যারা শর্টকাট ট্রিক দিয়ে পাস করতে চাইছো, যারা একদমই সিরিয়াস পড়াশোনা করোনি, তাদের ক্ষেত্রে এই ধরনের লেকচারগুলো খুব হেল্পফুল। প্রিভিয়াস কোশ্চেন আলোচনা করতে করতে আমরা কিছু সাজেশনও দিয়ে দিতে পারি যে কী ধরনের কোশ্চেন পরীক্ষার সময় আসবে। সাজেশনটা 100% না মিললেও 80 থেকে 60%, 60 থেকে 80% মিলবেই। মানে তুমি পাস করে যাওয়ার জন্য এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অর্থাৎ মেজর মাইনর সিস্টেমের আগে যে সেমিস্টার সিস্টেম ছিল সেখানে 5টা বছর আছে, ওই 5টা বছরের কোশ্চেন সলভ করলে যথেষ্ট এনাফ। আর সেখানে তার রেসপেক্টে ওই প্যাটার্নের আরও কিছু প্রবলেম ঘোষ অ্যান্ড চক্রবর্তীর বই থেকে ফলো করবে। আগের ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা ইন্টিগ্রেশনটা দিয়ে শুরু করেছিলাম, লাস্টের দিক থেকে শুরু করেছিলাম। তারপরে বলেছিলাম ডিফারেন্সিবিলিটির ডেরিভেটিভ সংক্রান্ত কিছু প্রবলেম বলেছিলাম। আমার আরেকটা টপিক ছিল, সেটা হচ্ছে মোমেন্ট কি করে বের করতে হয়। তো মোমেন্ট বের করার প্রবলেম আমি আগের ক্লাসে করে দিয়েছিলাম, কিন্তু সেই প্রবলেমটা একটু কঠিন ছিল। আজকে মোমেন্টের একটা অঙ্ক করে দিচ্ছি, ওয়ার্ক ডানের একটা অঙ্ক করে দেবো, শর্টেস্ট ডিস্টেন্স যেটা তোমাদের আসবেই তার একটা প্রবলেম আমি করে দেবো। এছাড়া কপ্লানারিটির কন্ডিশন দিয়ে প্রবলেম করে দেবো। আরেকটা প্রবলেম করবো যেটা খুব ইম্পর্টেন্ট, কোনো একটা প্লেনের ইকুয়েশন যেটা একটা পয়েন্ট দিয়ে পাস করবে আর দুটো প্লেনের পারপেন্ডিকুলার হবে, এই ধরনের ইকুয়েশনগুলো যেটা অ্যাপ্লিকেশন টু জিওমেট্রির পার্ট, সেই সব জায়গাগুলো নিয়ে আলোচনা করব। খুব হেল্পফুল, কারণ এই ধরনের জায়গাগুলো যদি তোমরা সিরিয়াসলি একটু দেখে নাও তাহলে আমার মনে হয় পাস করে যাবে। ভেক্টরটা যদিও খুব ইজি, ভেক্টর থেকে তোমরা যে 20 নাম্বার প্লাস শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলোতে তোমরা ভালো একটা নাম্বার পেয়ে যাবে। শর্ট কোশ্চেনটা এবার এমসিকিউ প্যাটার্নের আসবে না যদিও, এবার শর্ট কোশ্চেন 2 নাম্বার 2.5 নাম্বার করে আসবে। তবু আমার মনে হয় যে ঠিকই আছে, যে শর্ট কোশ্চেন মানে একটু ছোটো ছোটো টাইপের কোশ্চেন দেবে। তো আমরা শুরু করি। আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে মোমেন্ট দিয়ে শুরু করব, তারপরে শর্টেজ ডিস্টেন্স বা ওয়ার্ক ডানের অঙ্কগুলো। ওয়ার্ক ডান ছিল না প্রিভিয়াস দিনগুলোতে, কিন্তু এখন ওয়ার্ক ডান চলে এসে মানে ওয়ার্ক ডান থেকে কোশ্চেন আসবে, মোমেন্ট থেকে কিন্তু কোশ্চেন আসবে। ইন্টিগ্রেশনের যে কোশ্চেনগুলো সেগুলো আমরা দিয়ে দিয়েছি। যদি তুমি প্রিভিয়াস লেকচারটা দেখতে চাও তাহলে আমি জাস্ট ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। আর না হলে ইউটিউবে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে, বা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও তোমরা সমস্ত প্রিভিয়াস লিঙ্কগুলো পেয়ে যাবে। তো মোমেন্টের একটা প্রবলেম আগের ক্লাসে করেছিলাম, তো আমি মোমেন্টের একটা শর্ট কোশ্চিন আছে, সেই কোশ্চিনটা কি করে করতে বলছে সেটা আমি তোমাদেরকে একটু ভাবাচ্ছি। যেমন আস্তে আস্তে করে বলছি, মোমেন্টের কোশ্চিন খুব একটা বেশি নেই, আগে আসতো না, কিন্তু এখন সিলেবাসে একদম মেনশন করা আছে। তো সেই জন্য মোমেন্টের কোশ্চেনগুলো তোমাদেরকে কিন্তু করতে হবে। যেমন মোমেন্টের ফার্স্ট একটা এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন ছিল, সেটা কি বলছে 2022 সালে এসেছিল। এই কোশ্চেনটা কি বলছে একটু দেখে নাও সবাই। বলছে ইফ এফ is applied at a point this one, then magnitude of the moment of f about the point this one is equal to। তাহলে আগে আমরা বলি যে মোমেন্টটা কত, মোমেন্টের ফর্মুলা ডেরিভেশন কি করে হয়েছে সেটা নিশ্চয়ই এই মুহূর্তে বলবো না। তো ডেরিভেশনটা যারা জানো ঠিক আছে, যদি না জানো তুমি ফর্মুলার মতো করে মনে রাখো। তার মানে আমাদের টার্গেটটা কি? টার্গেট হচ্ছে এই যে ফোর্সটা দেখছো সেটা অ্যাপ্লাইড অ্যাট এ পয়েন্ট, মানে কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে, অর্থাৎ ফোর্সটা যে পয়েন্ট দিয়ে পাস করছে সেই পয়েন্টটা হচ্ছে দিস ওয়ান, সাপোজ এ। তাহলে সেই পয়েন্টের কোঅর্ডিনেট কত? দিস ওয়ান। আর ফোর্সটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে এফ ফোর্সটা কিভাবে যাবে সেটা যেন এফ হচ্ছে দিস। ওকে। আর কি বলেছে যে অ্যাবাউট দ্য পয়েন্ট, তার মানে এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট বের করতে বলছে। অ্যাবাউট দ্য পয়েন্ট, সেই পয়েন্টটাকে আমি যদি কোথায় বলি পি, বা তুমি বেস বলতে পারো এটাকে যে কোনো, ধরে নাও ও, তাহলে অ্যাবাউট দ্য পয়েন্ট ও না লিখে আমি ধরো সি বললাম, যে ওই পয়েন্টের রেসপেক্টে। তাহলে সি পয়েন্টটা কেমন দেখতে না 2-1-3, এটা হলো আমার সি পয়েন্ট। তাহলে এদের মোমেন্ট কি হবে? এদের মোমেন্ট মানে এই পয়েন্টটাকে ও ধরতে চাইবে, অর্থাৎ এফ ক্রস এই ডিস্টেন্সটা।
তাহলে এই ডিস্টেন্সটা কত, এখান থেকে এই ডিস্টেন্সটাকে যদি আমি আর বলি তাহলে আর এর মান পেয়ে যাবে, আর ক্রস এফ হচ্ছে মোমেন্ট বা টর্ক। মোমেন্ট আর টর্ক দুটো একই জিনিস, কিন্তু এখানে ম্যাগনিচিউড চেয়েছে, তো ম্যাগনিচিউড কী করে পাবো সেটা বুঝে যাবে। তাহলে মোমেন্ট কত, মোমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, আর সেই মোমেন্টটা হচ্ছে আর ক্রস এফ। আর মানে কি, আর মানে ছবি অনুসারে সি এ ক্রস এফ। সি এ মানে কি, সি এ মানে দুটো ভেক্টরের আমরা ডিফারেন্স, তাহলে সি এ আমরা বের করে নেই। নাও সি এ, this one nothing but OA minus OC. OA means এই ভেক্টরটা অর্থাৎ I মাইনাস জে প্লাস 2k, OC মানে কি মাইনাস 2I, OC মানে 2I মাইনাস জে প্লাস 3k। এবার এদের ডিফারেন্স করলে যেটা আসবে সেটা হচ্ছে CA, এদের ডিফারেন্স করলে যা আসবে সেটা হচ্ছে CA। কত সেটা, I মাইনাস দিস ওয়ান মানে মাইনাস I, জে মাইনাস দিস ওয়ান অর্থাৎ জে মাইনাস মাইনাস জিরো, ক্লিয়ার, 2k মাইনাস 3k তার মানে মাইনাস কে। তাহলে CA পেয়ে গেলাম। তাহলে মোমেন্ট কি দাঁড়ালো, মোমেন্ট বা টর্ক সেটা কত হবে, CA ক্রস এফ, অর্থাৎ ক্রস প্রোডাক্ট বের করার যে ফর্মুলা সেটা আমরা জানি সবাই, I জে অ্যান্ড কে। এইদিকে কি থাকছে CA, CA মানে আমরা পেয়ে গেছি মাইনাস ওয়ান, জিরো মাইনাস ওয়ান, অ্যান্ড এফ, এফ হচ্ছে গিভেন ভেক্টর, যে গিভেন ভেক্টরটা এখানে বলে দেওয়া আছে, কত বলা আছে না এফ সমান সমান 3i প্লাস 2j মাইনাস 4k। তাহলে 3i প্লাস 2j মাইনাস 4k, 3i প্লাস 2j মাইনাস 4k। এমন কি পেলাম রে বাবা, আমরা এখান থেকে পাচ্ছি আই ক্যাপ ইন্টু ডিটারমিনেন্ট ব্রেক করলে যা হয়, তাহলে 0 প্লাস দিস ওয়ান, সো 2 মাইনাস জে ক্যাপ ইন্টু জে ক্যাপ, জে ক্যাপ ইন্টু মাইনাস নিয়েছে তাহলে এটা মাইনাস এটা, তার মানে 4 প্লাস 4, 4 প্লাস 3 অ্যান্ড কে ক্যাপ ইন্টু জাস্ট মাইনাস 2, অর্থাৎ ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি 2i মাইনাস 7j, 2i minus 7j and then minus 2k। বাট আমার ম্যাগনিচিউড চেয়েছে, তাহলে মোমেন্টের ম্যাগনিচিউড চেয়েছে মানে মোমেন্ট এটা, এটা ভেক্টর কোয়ান্টিটি, বাট আমার ম্যাগনিচিউড চেয়েছে, তাহলে ম্যাগনিচিউড কি হবে, তাহলে অতএব আমরা বলতে পারবো ম্যাগনিচিউড অফ দ্য মোমেন্ট সেটা সমান সমান মডিউলাস অফ দিস ওয়ান 2i minus 7j minus 2k, that means root under of 4 plus 49 plus 4, 4 plus 49 মানে root under of 49, 49 plus 7 মানে 50, 57, root under of 57, root under of 57 যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে আমরা এখান থেকে এর অ্যান্সারটা পেয়ে গেলাম। কিছুই না, মোমেন্ট বের করার ফর্মুলাটা অ্যাপ্লাই করব, ম্যাগনিচিউড নিতে চাইছি, তাহলে ম্যাগনিচিউড মানে মডুলাস ভ্যালুটা নিতে চাইছি, রুট আন্ডার অফ 57, 49 প্লাস 4 53 প্লাস 4 57। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। মোমেন্টের প্রবলেম আগের দিন করেছিলাম, আজকে আরেকটা করলাম। এই প্যাটার্নের একটা প্রবলেম আসবে, একদম শিওর গ্যারেন্টি দিচ্ছি আসবেই। তো এই প্যাটার্নের প্রবলেম যদি আসে যেন তোমরা পেরে যাও। এরপরে যেটা আছে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানের প্রবলেমগুলো কেমন টাইপের আমি তোমাদের সেই ধরনের প্রবলেম একটা দেখিয়ে দিচ্ছি। ফর্মুলাটা খুব ইজি, ওয়ার্ক ডানের ফর্মুলাটা খুব ইজি, এখানে ওরকম টাইপের প্রবলেম মেবি নেই। তো মোমেন্টের প্রবলেম যদি থাকে খুবই ভালো, দেখে নেই একবার জাস্ট। ওকে, মোমেন্ট, জাস্ট 1 মিনিট আমি দেখে নিচ্ছি। ওকে, দেখে নাও আমার ওয়ার্ক ডানের প্রবলেমগুলো আমরা একটু দেখে নিচ্ছি। জাস্ট ওয়ার্ক ডানের প্রবলেম হচ্ছে দিস ওয়ান, শর্টেস্ট ডিস্টেন্স
ওকে, সো ওয়ার্ক ডানের প্রবলেম হচ্ছে দিস ওয়ান। ওয়ার্ক ডানের প্রবলেমগুলো আমি 10 ইয়ার্সের কোশ্চেনে কেন পাচ্ছি না, কারণ তখন সিলেবাসে ছিল না, সেইভাবে আসতো না, বাট এখন সিলেবাসে আছে, আসতে পারে। ছোট্ট একটা কোশ্চেনে হয়তো দিয়ে দিল যে ওয়ার্ক ডান বের করো, কারণ ওয়ার্ক ডানের প্রবলেমগুলো খুব ইজি হয়। তো আমি যে কোনো একটা প্রবলেম করেছি, ফর্মুলাটা খুব ইজি, ফর্মুলা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমরা কথা কথা বললাম যে দিস ওয়ান বইয়েরই প্রবলেম 12A, ঘোষ অ্যান্ড চক্রবর্তী কি বলতে চাইছে একটু খেয়াল করো। এ পার্টিকেল অ্যাক্টেড অন বাই এ কনস্ট্যান্ট ফোর্স, কোনো একটা পার্টিকেল কনস্ট্যান্ট ফোর্স নিয়ে অ্যাক্ট করছে, সেই ফোর্সগুলো কি কি, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, অ্যান্ড ইজ ডিসপ্লেসড ফ্রম দ্য অরিজিন টু দ্য পয়েন্ট দিস ওয়ান, দেন শো দ্যাট দ্য টোটাল ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইজ বলে দিস ওয়ান। সিম্পল একটা প্রবলেম। ওয়ার্ক ডানের ফর্মুলা কি বলতে চাইছে, আমি কথা কথা বললাম যে আমি সারাদিন প্রচুর পরিশ্রম করলাম, প্রচুর পড়াশোনা করেছি, কিন্তু দিনের শেষে আমার কিছুই মনে নেই, তার মানে আমি কিছুই পড়াশোনা করিনি, অর্থাৎ নিটফল জিরো। তার মানে প্রচুর পড়াশোনা করেছি কিন্তু কাজের কাজ কিছু হয়নি, এটাকে বলা হচ্ছে কোনো ওয়ার্ক হয়নি। আমি যদি প্রচুর পড়াশোনা করেছি, ইভেন তারপরে আমি সঙ্গে সঙ্গে দেন একটা এক্সামও দিলাম, সেই এক্সামে আমি কিছু ভালো নাম্বারও পেলাম, তার মানে আমার কিছু ওয়ার্ক হয়েছিল। বাট এক্সাম দিলাম, 0 নাম্বার পেয়েছি, তার মানে আমার ওয়ার্ক ডান 0। এবার সেটাকে অন্যভাবে এখানে ভাবা যেতে পারে, সাপোজ আমার এইদিকে যে ওয়ালটা আছে, সেই ওয়ালটাতে আমরা সবাই মিলে ঠেলছি, ফোর্স দিচ্ছি, বেশ কজন, 2জন পার্সন, আমি একজন আরেকজন পার্সন, একটা নির্দিষ্ট ফোর্স দিয়ে তাদেরকে ঠেলার চেষ্টা করছি ওই ওয়ালটাকে। ধরো আমার ফোর্সটা দিস ওয়ান, আরেকজনের ফোর্স হচ্ছে দিস ওয়ান। এবার এই ফোর্সটা দেওয়ার পর যদি আমার এই ওয়ালটা ভেঙে যায় বা এই ওয়ালটা এক জায়গা থেকে আরেক জায়গায় ডিসপ্লেস হয়ে যায়, তাহলে বলবো আমার ওয়ার্ক হয়েছে, মানে আমি ওয়ার্ক কিছু করেছি, কাজ করেছি কিছু। যদি এই ওয়ালটা অ্যাজ ইট ইজ যেখানে ছিল সেখানেই যদি থাকে, তাহলে আমি বলবো নো ওয়ার্ক ডান, কোনো ওয়ার্কই হয়নি, আমার কাজই হয়নি কিছু। অর্থাৎ ফোর্স দেওয়ার পর, রেজাল্টেন্ট ফোর্স দেওয়ার পর, রেজাল্টেন্ট কেন বলছি, 2 ধরনের ফোর্স যদি থাকে তাদের রেজাল্টেন্ট ফোর্সটা তাদের সাম হবে। তা ফোর্স দেওয়ার পর যদি এই ওয়ালটা এক জায়গা থেকে আরেক জায়গায় ডিসপ্লেস হয়ে যায়, তাহলে বলবো যে ওয়ার্ক ডান হয়েছে। কত ওয়ার্ক ডান হয়েছে যদি জিজ্ঞাসা করো, তাহলে যে ওয়ার্ক ডান হবে, টোটাল ওয়ার্ক ডান বলছে যে ফোর্সটা দিয়েছিল সেই ফোর্সটা, তার সঙ্গে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, ডিসপ্লেসমেন্টটাকে যদি ভেক্টর বলি, তাহলে এই ডট প্রোডাক্ট দিয়ে ডিনোট করা হয় তার ওয়ার্ক ডানকে। তাহলে ওয়ার্ক ডান ইজ নাথিং বাট ডট প্রোডাক্ট অফ দ্য ফোর্স বাই ইটস ডিসপ্লেসমেন্ট। সো ডিসপ্লেসমেন্ট যদি না থাকে, মানে 0 যদি হয়, তাহলে 0 হয়ে যাবে। তাহলে যতই ফোর্স দাও না কেন, কোনো ডিসপ্লেসমেন্ট, কোনো পরিবর্তন যদি না থাকে, তাহলে বলবো নিটফল 0, কোনো ওয়ার্ক হয়নি। ওকে, সেই জন্য আমি তোমাদেরকে বললাম যে প্রচুর পড়াশোনা করেছি, সারা দিন মা হয়তো ভাবছে যে আমার ছেলে আমার মেয়ে এত পড়াশোনা করছে, কিন্তু পরীক্ষাতে যদি ও 0 পায়, তাহলে কিন্তু দিনের শেষে হোক, মাসের শেষে হোক, বা সেমিস্টার সিস্টেমের শেষে হোক, বলবে যে ও কিচ্ছু করেনি, ও কোনো পড়াশোনা করেনি। শুধু মা কেন, পাড়া প্রতিবেশী সব লোকজন কিন্তু বলবে যে ও কিছু পড়াশোনা করেনি। কিন্তু তোমার যদি পরিবর্তন হয়, কিছু নাম্বার যদি পাও, তাহলে বলবে যে হ্যাঁ পড়াশোনা করেছে। তো ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে দিস ওয়ান। এই ওয়ার্ক ডানের ফর্মুলা দিয়ে অঙ্কগুলো হয়ে যায়, খুব ইজি, আসতে পারে। তো কি করবে এই অঙ্কটার ক্ষেত্রে, কি করবে, টোটাল ফোর্স, আমার যে ফোর্সটা ছিল প্রথম ফোর্সটা, সেটা হচ্ছে F1 মানে 5I অ্যান্ড 2J প্লাস কে। F2 মানে কি, F2 ফোর্সটা হচ্ছে আমার 2I মাইনাস J মাইনাস 3K। ক্লিয়ার? তাহলে রেজাল্টেন্ট ফোর্স কি হবে, রেজাল্টেন্ট ফোর্স মানে টোটাল ফোর্স, বেসিক্যালি রেজাল্টেন্ট ফোর্স এফ দিয়ে ডিনোট করলে সেটা আর কিছুই না, F1 প্লাস F2। আমি কথা কথা বললাম যে একটা ফোর্সের ডিরেকশন দিস ওয়ান, আরেকটা ফোর্সের ডিরেকশন দিস ওয়ান, তাহলে দুটো ফোর্স যদি আমার এমন ডিরেকশনে যায়, তাহলে ওদের লব্ধি বা রেজাল্টেন্ট ফোর্স যদি সেটাকে এফ বলি, তো এফ ইজ নাথিং বাট F1 প্লাস F2, রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে দিস ওয়ান। ডিসপ্লেসমেন্টে কি বলা আছে, ডিসপ্লেসমেন্টটাকে যদি আমি এস বলি, তাহলে সেই এসটা কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে, বলছে ডিসপ্লেসমেন্ট ফ্রম অরিজিন না থেকে অন্য পয়েন্ট থাকতে পারতো, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্টটা আমার এখানে যেমন ছিল তাই থাকছে, অর্থাৎ 4I প্লাস J মাইনাস 3K।
তাহলে হ্যান্স আমি কি বলতে পারি, ওয়ার্ক ডান বাই দ্য পার্টিকেল, সেটা আমার কত হলো, ওয়ার্ক ডান হচ্ছে এফ ডট এস। এফ ডট এস মানে কি, এফ ডট এস মানে হচ্ছে এফ এর মান পেয়ে গেছি আমি এই দুটোকে সাম করার পর, এটাকে লিখে নিলে ভালো হতো। তাহলে এফ এর মান হচ্ছে এই দুটোর সাম, এই দুটোর সাম মানে 5+2 অর্থাৎ 7i, অ্যান্ড দিস ওয়ান প্লাস জে, আর লাস্টেরটা হচ্ছে -2k। তাহলে এদের সাম করলে এই দুটোর ডট প্রোডাক্ট, এই দুটো ডট প্রোডাক্ট মানে 28, 28 প্লাস 1 প্লাস 6, 28 প্লাস 1 29 প্লাস 6, দিস ওয়ান ইকুয়ালস টু 35 ইউনিট অফ ওয়ার্ক, 35 ইউনিট অফ ওয়ার্ক। তাহলে ওয়ার্কের যে ইউনিট, সেই ইউনিট হচ্ছে ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান। সো এই প্যাটার্নের একটা প্রবলেম আসতে পারে। তো এই প্রবলেমগুলো আশা করি তোমরা পেয়ে যাবে। আমি জাস্ট নমুনা দেওয়ার জন্য একটা যে কোনো র্যান্ডামলি সিলেক্টেড প্রবলেম করলাম, তোমরা বাকি প্রবলেমগুলো দেখে নিতে পারো। এই একটা প্রবলেম আছে, দেন পরের প্রবলেমটা আছে, কিন্তু কিছু কিছু প্রবলেমের ক্ষেত্রে কি গল্পটা হবে সেটা বলি। এ পার্টিকেল অ্যাক্টেড বাই এ ফোর্স দিস ওয়ান ইউনিট, ফোর্স অফ এত ইউনিট, তার মানে ফোর্সটা আবার কত ইউনিট সেটা তোমাকে বলতে হবে। তাহলে ফোর্সটা কি, ফোর্স বাই দ্য ভেক্টর দিস ওয়ান। তাহলে এই ভেক্টরটা যদি 15 ইউনিট করতে হয়, তাহলে একে ইউনিট ভেক্টর করতে হবে, দিয়ে 15 দিয়ে গুণ করতে হবে। তার মানে এফ এর যে মানের কথা বলছি, সেই এফ এর মানটা হচ্ছে দিস ওয়ান। তাহলে এফ এর ইউনিট ভেক্টর করে 15 দিয়ে মাল্টিপ্লাই করলে সেটাই আমার নতুন ফোর্সটা। আশা করি ক্লিয়ার। সেই ফোর্সের সঙ্গে ডিসপ্লেসমেন্ট, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তার ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে সেটা মাল্টিপ্লাই করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। যদি তোমরা বলো যে এই অঙ্কটা একটু করে দিলেই ভালো হতো, তা আমি তোমাদের জন্য একটু করে দিচ্ছি। এই প্রবলেমটা কি হবে একবার একটু করে দিচ্ছি, যারা এই ধরনের অঙ্কগুলো করনি তাদের জন্য খুব হেল্পফুল। কি বলতে চাইছি, a particle act on by a force 15 unit is displaced from the point this one to the point this one. If the line of action of the force be the vector this one, then show that work done by the force is 25 unit, 25 unit. তাহলে রিকোয়ার্ড ফোর্সটা কত বলা আছে, ফোর্সটা হচ্ছে এফ, ফোর্সটা বলে দেওয়া আছে যে আই প্লাস 2j প্লাস 2k। ওকে, তাহলে আমরা এর ইউনিট ভেক্টর এফ ক্যাপ বের করতে পারি। তাহলে সেটা কি হবে, এফ বাই মড এফ, এটা হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরের নিয়ম কি না, আই প্লাস 2j প্লাস 2k আর রুট আন্ডার অফ 1 প্লাস 4 প্লাস 4, দিস ইকুয়ালস টু 1/3। কেন, 9, 9 এর রুট করলে 3, আর এখানে কি পাচ্ছ আই প্লাস 2j প্লাস 2k। তাহলে আমরা বলতে পারি, তাহলে দেয়ারফর the force of 15 unit magnitude, basically 15 units of magnitude is কত, সেটাকে যদি তুমি পি ভেক্টর পি দিয়ে বলো, তাহলে সেটা হচ্ছে 15 ইন্টু এফ ক্যাপ। 15 ইন্টু এফ ক্যাপ মানে কি, 15 ইন্টু দিস ওয়ান মানে 15 গুণ করে দাও, তাহলে 15/3 ইন্টু আই প্লাস 2j প্লাস 2k। ক্লিয়ার, দ্যাট মিনস আমরা এখান থেকে বলতে পারবো 5 ইন্টু আই প্লাস 2j প্লাস 2k। এবার যে ডিসপ্লেসমেন্টের কথা বলছি, সেই ডিসপ্লেসমেন্ট কি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তাহলে এসটাকে যদি ডিসপ্লেসমেন্ট বলো, তাহলে এস সমান সমান বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট ফ্রম 1,1,1 পয়েন্টটাকে যদি আমি কোথায় কোথায় বলি, কোঅর্ডিনেট হিসেবে বললাম এ 1,1 টু বি, বি পয়েন্টটাকে আমরা কি বলছি না, বি পয়েন্টটাকে বলছি 213। তাহলে এই পয়েন্টের ডিসপ্লেসমেন্ট যদি হয় 213, দেন আমরা এটা কি পেয়ে যাব, এপি। এ বিটার কথা বলছে, এ বি মানে কি, ডিসপ্লেসমেন্ট মানে এক জায়গা থেকে আরেক জায়গায়। তাহলে ও বি মাইনাস ও এ, ও বি মানে কি, ও বি মানে লাস্টের টার্মটা, অর্থাৎ 2i প্লাস জে প্লাস 3k মাইনাস ও এ মানে কি, আই প্লাস জে প্লাস কে। ক্লিয়ার, একটু তাড়াতাড়ি করে বলছি কারণ বেসিক্যালি
অঙ্কটা কিভাবে করতে হয় সেটা দরকার। এই লাস্ট মুহূর্তেও যদি কেন হচ্ছে কি বৃত্তান্ত সেইগুলো যদি বোঝাতে হয় তাহলে চাপে পড়ে যাবো। তার জন্য ডিটেলস একদম 6 মাস ধরে এক্সেস টাইম পেয়েছো, এত টাইম, এত বাম্পার অফার আর কোনো সেমিস্টারে পাবে না। এই সেমিস্টারটা যদি ভালো রেজাল্ট হয়ে যায় কনফিডেন্স কিন্তু বাড়বে। একটা সেমিস্টার যেখানে তুমি সুযোগ পেয়েছো সেই সেমিস্টারে যেন খারাপ রেজাল্ট কোনো মতে না হয় সেদিকে খেয়াল রেখো। এটা মাইনাস এটা কত হবে আই, তারপর এটা 0, তারপরে হবে 2k। তাহলে রিকোয়ার্ড ওয়ার্ক ডান কত? রিকোয়ার্ড ওয়ার্ক ডান, হোয়াট ইজ দ্যাট? রিকোয়ার্ড ওয়ার্ক ডান কত? পি ডট এস। পি মানে আমি জানি কত, পি মানে দিস ওয়ান। তাহলে 5 ইউনিট অফ আই প্লাস 2j প্লাস 2k ডট আই প্লাস 2k। অ্যান্সার কি আসবে? অ্যান্সার হচ্ছে 5 ইন্টু এদের ডট প্রোডাক্ট, তাহলে 1 প্লাস 4, 1 প্লাস 4 মানে 5 ইন্টু 5, দিস ইকুয়ালস টু 25 ইউনিট। তাহলে এদের ওয়ার্ক ডান হচ্ছে 25 ইউনিট অফ ওয়ার্ক। আশা করি ক্লিয়ার, সবাই বুঝতে পেরে গেছো, অ্যান্সার মিলে গেছে। সো ওয়ার্ক ডানের প্রবলেম আসার চান্স আছে, মোমেন্টের প্রবলেম আসার চান্স আছে। বারবার বলছি, বেশ বেশ কদিন ধরে আমি ওয়ার্ক ডান আর মোমেন্টটাও আগের ক্লাসে করেছিলাম। ইন্টিগ্রেশন থেকে যে প্রবলেমটা আসবে হুবহু কমন পাবে, ডেরিভেটিভ থেকে যে প্রবলেমটা আসে একদম হুবহু কমন পাবে। ডেরিভেটিভের প্রবলেমগুলো করার সময় পার্শিয়াল ডেরিভেটিভ বলে একটা জায়গা আছে, কিন্তু ওই পার্শিয়াল ডেরিভেটিভের কয়েকটা প্রবলেম আছে, বইতে পেয়ে যাবে এক্সারসাইজ থেকে। সেই প্রবলেমগুলো একটু সলভ করে যেও। পার্শিয়াল ডেরিভেটিভে খুব একটা ব্রেন ট্রেন খাটাতে হয় না, জাস্ট পাতি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করার সময় ওয়াইটাকে ফিক্সড, ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করার সময় এক্সটাকে ফিক্সড, এইভাবে করে ডেরিভেটিভগুলো করা হয়। তো এই একটা প্যাটার্ন গেল। ওয়ার্ক ডানের বাকি অঙ্কগুলো তোমরা একটু দেখে নিতে পারো। এবার আমরা চলে আসি আর একটা প্যাটার্ন, যেটা হচ্ছে শর্টেজ ডিস্টেন্স। শর্টেজ ডিস্টেন্সের প্রবলেম পরীক্ষার সময় এতদিন ছিল না সিলেবাসে, এবার সিলেবাসে মেনশন করা আছে। শর্টেজ ডিস্টেন্স যেহেতু মেনশন করা আছে, শর্টেজ ডিস্টেন্সটা আসবেই, একদম গ্যারেন্টি আসবেই। শর্টেজ ডিস্টেন্সের অঙ্কগুলো করার জন্য নিয়ম কি? যে কোনো একটা প্রবলেম করা যায়। আমি কথা কথা বললাম 18-এর প্রবলেমটা করছি, কি বলতে চাইছি? 18-এর একটা প্রবলেম, যে কোনো একটা 18-এর একটা প্রবলেম ধরো নিলাম। এটির প্রবলেমটা অনেক বড়, পরের পার্টটা বলবো না, ফার্স্ট পার্টটা বলছি। শর্টেজ ডিস্টেন্স কথাটির মানে হচ্ছে ন্যূনতম ডিস্টেন্স, ন্যূনতম ডিস্টেন্সের কথা বলা আছে। ইফ দ্য ভেক্টর ইকুয়েশন অফ টু স্ট্রেট লাইন, দুটো স্ট্রেট লাইনের ভেক্টর ইকুয়েশন, একটা দিস ওয়ান আর একটা দিস ওয়ান, হোয়ার টি স্কেলার, টিটা হচ্ছে স্কেলার। সাধারণত কি হয়, এই দুটো টি আলাদা আলাদা থাকে, একটা টি থাকে আর একটা এস থাকে সাধারণত। আর R1 আলফা R2 বিটা কি জিনিস সেগুলো পরিষ্কার বলে দেওয়া আছে। দেন শো দ্যাট দ্য লাইন আর কপ্ল্যানার। অনেকে বলবে যে স্যার এখানে তো শর্টেজ ডিস্টেন্স বের করতে বলিনি, তাহলে শর্টেজ ডিস্টেন্সের অঙ্ক কোনগুলো ছিল? আমি যে শর্টেজ ডিস্টেন্সের ছিল, ইয়েস দিস ওয়ান, শো দ্যাট দ্য শর্টেজ ডিস্টেন্স বিটুইন টু স্কিউ লাইন, দুটো লাইনের মধ্যে শর্টেজ বের করে, সেটা দিস ওয়ান। কেন এখানে শর্টেজ ডিস্টেন্সের ইকুয়েশনটাতে বলছে এটা কপ্ল্যানার হবে? দুটো লাইন, সাপোজ আমি একটা লাইনকে বললাম দিস ওয়ান, আর একটা লাইনকে বললাম দিস ওয়ান, এই দুটো লাইনের মধ্যে ন্যূনতম ডিস্টেন্স মানে এই ডিস্টেন্সটাকে বোঝানো হচ্ছে। এবার যদি এই ডিস্টেন্সটা জিরো হয়ে যায়, যদি এই ডিস্টেন্সটা জিরো হয়ে যায়, তাহলে বলবো ওদের ডিস্টেন্সগুলো জিরো যেহেতু, তার মানে এরা একই প্লেনে আছে। দুটো স্ট্রেট লাইন একই প্লেনে যদি থাকে তখন বলা হয় কপ্ল্যানার। তাহলে কপ্ল্যানার চেক করার জন্য কিন্তু আমাকে চেক করতে হবে যে এই দুটো স্ট্রেট লাইনের শর্টেজ ডিস্টেন্সটা জিরো। তো শর্টেজ ডিস্টেন্সটা জিরো আসছে কিনা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এমন একটা প্রবলেম, যে প্রবলেমটার একটা কনক্লুশন থেকে আরেকটা কনক্লুশন টানা যাচ্ছে, বের করব শর্টেজ ডিস্টেন্স, বাই চান্স জিরো চলে আসছে, যেহেতু জিরো আসছে তার জন্য কপ্ল্যানার। ওকে, তার শর্টেজ কি করে বের করতে হয় এখন আর ডিটেলস ফর্মুলাটা বলবো না, কিন্তু ফর্মুলাটা বলেই করব, কি করে আসে সেই ফর্মুলাটা সেটা আর বলবো না, ওটা আমরা থিওরি ক্লাসে বলেছিলাম। একটা লাইন বলে দেওয়া আছে আর সমান সমান
R1 প্লাস টি আলফা, ভেক্টর চিহ্ন না থাকলেও ভেক্টর চিহ্ন দেবে পরীক্ষার হলে। আর আরেকটা দেওয়া আছে R2 প্লাস টি বিটা। ওকে, নিয়ম কি? নিয়ম হচ্ছে এই একটা লাইন আর এই একটা লাইন। তাহলে প্রথম লাইন যদি আমি 1 বলি অ্যান্ড দ্বিতীয় লাইনটাকে যদি 2 বলি, তাহলে এদের মধ্যে শর্টেজ ডিস্টেন্স আমি কথা বললাম দিস ওয়ান আওয়ার শর্টেজ ডিস্টেন্স। এদের মধ্যে শর্টেজ ডিস্টেন্সটাকে আমি এমন বললাম। যদি এদের মধ্যে শর্টেজ ডিস্টেন্সটা এটা হয়, তাহলে এই শর্টেজটা বের করতে চাইছি। নিয়ম কি? এরা কোনো না কোনো পয়েন্ট দিয়ে পাস করবে, সেই পয়েন্টটা হচ্ছে R1। তাহলে R1 পয়েন্টটা কোনো না কোনো একটা জায়গায় আছে, সাপোজ R1 পয়েন্টটা আমার এই জায়গায় আছে। ওকে, আর এখানে একটা কোনো না কোনো পয়েন্ট দিয়ে পাস করবে, সেটা হচ্ছে বি, ধরে নাও R2 পয়েন্ট, দ্বিতীয়টা হচ্ছে R2 পয়েন্ট। আর কি আমরা জানি যে আলফা ভেক্টরটা এই ভেক্টরের সঙ্গে প্যারালাল, তাহলে আলফা ভেক্টরটা এর সঙ্গে প্যারালাল। ঠিক একই রকম ভাবে জানি বিটা ভেক্টরটা এই স্ট্রেট লাইনের প্যারালাল। তুই বলছো কেন? কারণ এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটাই ছিল দিস ওয়ান আই ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু এ পয়েন্ট R1 অ্যান্ড প্যারালাল টু আলফা। তাহলে আলফা ভেক্টরের সঙ্গে প্যারালাল হওয়ার জন্য টি মাল্টিপ্লাই হয়েছে, R1 পয়েন্ট দিয়ে পাস করছে মানে R1 হলো। তাহলে আমরা কার ডিস্টেন্স বের করতে চাইছি? এই শর্টেজ ডিস্টেন্সটা বের করতে চাইছি। কি করে এই শর্টেজ ডিস্টেন্সটা বের করব? নিয়ম কি? আমরা বলতে পারি যে এই ডিস্টেন্সটা বের করতে গেলে এই ভেক্টরটা আমাকে বের করতে হবে। তাহলে সেই ভেক্টরটা বের করার জন্য আমাদের একটা টার্গেট আছে, কি সেটা বলছে যে আগে তুমি এই ভেক্টরটার ডিস্টেন্সটা বের করে নাও। এটা বের করতে গেলে লিখতে পারো R2 মাইনাস R1, নাহলে লিখতে পারো R1 মাইনাস R2। মনে করো এটা R1 মাইনাস R2 আমি লিখলাম, যে কোনো একটা লিখতে পারো। তাহলে এদের ডিস্টেন্সটা পেয়ে গেলাম, সেটা কি AB। তাহলে AB ভেক্টরটা আমি পেয়ে গেলাম। এবার এই AB ভেক্টরটাই যদি ক্রমাগতভাবে আস্তে আস্তে করে এখানে নিয়ে চলে আসি, তার মানে শর্টেজ ডিস্টেন্সের লাইনের সঙ্গে কোয়েনসাইড করে যাবে। শর্টেজ ডিস্টেন্সের লাইনটার সঙ্গে কোয়েনসাইড করে যাবে। এটা যদি এখানে নিয়ে আসি, তাহলে শর্টেজ লাইনের সঙ্গে কোয়েনসাইড করে যাবে। অর্থাৎ এর প্রজেকশন আপন দিস ভেক্টর ইজ এ শর্টেজ ডিস্টেন্স। এটাই থিওরি ছিল। এটার প্রজেকশন যদি নাও এই ভেক্টরে, তাহলে এটা হবে শর্টেজ ডিস্টেন্স। তোমরা বলবে এই ভেক্টরটা কি হবে? এই ভেক্টরটা হবে আলফা ক্রস বিটা। তুই বলছো কেন? কারণ এটা যেহেতু 90 ডিগ্রি আর এটাও যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমরা সবাই জানি যে আলফা ক্রস বিটা ইজ এ ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ অফ দিস টু ভেক্টর। আলফা আর বিটা এই দুটো ভেক্টরের উপর পারপেন্ডিকুলার, সেটা হচ্ছে আলফা ক্রস বিটা। ওকে, তাহলে আমরা ফর্মুলাতে যদি চলে যেতাম, তাহলে ফর্মুলাতে বলছে যে শর্টেজ ডিস্টেন্স বিটুইন 1 and 2 সমান সমান কি হবে? নিয়ম কি না, R1 মাইনাস R2 ডট আলফা ক্রস বিটা ওদের ইউনিট ভেক্টর। আলফা ক্রস বিটার ইউনিট ভেক্টর মানে কি? মডিউলাস অফ আলফা ক্রস বিটা। তার মানে ফর্মুলাটা কি দাঁড়ালো? ফর্মুলা বলছে, ব্র্যাকেট দাও একটা, ফর্মুলা বলছে যে এই দুটোর মাইনাস করবে, আর এখানে যার প্যারালাল হচ্ছে সেই প্যারালাল ভেক্টরগুলোর ক্রস প্রোডাক্ট করে তাদের ইউনিট ভেক্টর করে দেবে। এটা ডট প্রোডাক্ট যদি করি, ডট প্রোডাক্ট করলে যে অ্যান্সারটা আসবে সেটাই আমার রিকোয়ার্ড শর্টেজ ডিস্টেন্স। ইয়েস, সো এটাই হলো আমার রিকোয়ার্ড শর্টেজ ডিস্টেন্স। আমরা এবার দেখে নেই, নাও R1 R2 দেখে নেই। তাহলে R1 মাইনাস R2 কত হবে? R1 মাইনাস R2, R1 ভেক্টর কি ছিল? R1 ছিল 145, দেখো রেসপেক্টিভলি বলা আছে, রেসপেক্টিভলি R1 এর মান 145, R2 এর মান হচ্ছে 2811। তাহলে R1 এর মান 145 মাইনাস 2811, that is this equals to -1 -4 -5 -6। ওকে, সো R1 মাইনাস R2 এমন দেখতে, হিসাব মতো এটা বলতে পারো যে -i -4 যে -6k। এবার আমাদের কি কাজ? আলফা ক্রস বিটা বের করার। আলফা ক্রস বিটা মানে কি? i j and k। আলফা ভেক্টরটা কেমন দেখতে? আলফা ভেক্টরটা আলফা হচ্ছে দিস ওয়ান 2 1 2, আর বিটা কত? -1 3 4।
তাহলে 2 1 2 -1 3 4, ফাইনালি কি পাচ্ছি আই ক্যাপ ইন্টু, এদের ডিটারমিনেন্টটা ব্রেক করলে যা হয়। এইগুলো কিন্তু একটু পারতে হবে, মানে থিওরি বোঝাবো সব কিছু করে দেবো হয় না, থিওরি আমার বোঝানো হয়ে গেছে, আমি শুধু ফর্মুলার মতো করে একটা দুটো অঙ্ক রিভিশন করে দিচ্ছি, কারণ এগুলো পরীক্ষায় আসবে, আসবেই, খুব গ্যারেন্টি দিয়ে বলছি। তো আই ক্যাপ কত হবে 4 - 6 - 2, জেটা কত হবে, জে তোমার আসবে 8 মাইনাস প্লাস 2, 8 + 2, কে কত আসবে, কে আসবে 6 + 1 7, ফাইনালি কি পাচ্ছি -2i মাইনাস 10 -10j, আর ওদিকে 7k। তাদের ইউনিট ভেক্টর করতে হবে, ইউনিট ভেক্টরটা কি হবে আলফা ক্রস বিটা, তাদের মডুলাস নিয়ে নাও, এদের ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর মানে √4 প্লাস 10 এর স্কোয়ার মানে 100 প্লাস 49, তাহলে √149 প্লাস দিস ওয়ান, তাহলে 153। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম, দেয়ারফর রিকোয়ার্ড শর্টেজ ডিস্টেন্স সমান সমান কি ছিল r1 - r2 তার সঙ্গে ডট আলফা ক্রস বিটা ডিভাইডেড বাই আলফা ক্রস বিটা মডুলাস ডিভাইডেড বাই দিস ওয়ান। r1 - r2 কত, r1 - r2 অলরেডি বের করে রেখেছিলাম, -i -4j -6k, -i -4j -6k, ডট প্রোডাক্ট এদের এই ভেক্টরটা দিস ওয়ান, তাহলে -2i -10j প্লাস 7k, তার নিচের দিকে থাকবে √153। এবার আমি এই ডট প্রোডাক্টটা দেখে নিই কত আসছে, √153, তার সঙ্গে এবারে এদের ডট প্রোডাক্ট করলে প্রথমটা আসবে 2, তারপরেরটা আসবে +40 -42, this equals to 1 by √153, and this one basically 42 - 42 0, this equals to 0. ওয়ার্ক ডান, বলছি শর্টেজ ডিস্টেন্স বাই চান্স 0 চলে এসছে, যেই 0 চলে এসছে তার মানে বুঝে গেছো যে এটা কপল্যানের। তাহলে সঙ্গে সঙ্গে কনক্লুশন টানতে পারি, বিকজ অফ যেহেতু শর্টেজ ডিস্টেন্স between 1 and 2 are 0, 1 and 2 is 0, therefore two lines 1 and 2 are কপল্যানার। তার মানে দুটো লাইন কপল্যানার প্রুভ করার ভালো টেকনিক হচ্ছে শর্টেজ ডিস্টেন্স ইকুয়াল টু 0। কেউ কেউ আবার কোশ্চেন করতে পারো যে শর্টেজ ডিস্টেন্স যদি 0 হয়, মন দিয়ে বোঝো, শর্টেজ ডিস্টেন্স যদি বাই চান্স নেগেটিভ চলে আসলো, আমি যে নেগেটিভ আসতে পারে না, তুই বলছিস নেগেটিভ আসতে পারে না কেন, ডিস্টেন্স কমতে পারে, কমতে 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 0 হতে পারে, নেগেটিভ দিকে চলে গেছে, এটা হতে পারে না। তাহলে ডিস্টেন্স যেহেতু সবসময় পজিটিভ, তাহলে তুমি শর্টেজ ডিস্টেন্সের এটা মডিউলাস লিখতে পারো, চাইলে তুমি এখানে মডিউলাস করে লিখতে পারো, এটা মডিউলাস থাকলো, এটা মডিউলাস থাকলো, সেটা করতে পারো, সব মড দিয়ে রাখতো। কিন্তু যেহেতু এটা 0 আসলো, কোনো সমস্যা নেই, তাহলে শর্টেজ ডিস্টেন্স 0 চলে আসলে আমরা বলবো কপল্যানার। আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো, আসার চান্স আছে, শর্টেজ ডিস্টেন্স অ্যাটলিস্ট বের করতে দেবে, যদি শর্টেজ ডিস্টেন্স বের করতে দেয় ফর্মুলাটাকে মুখস্থ রাখবে, ফর্মুলাটা মনে রাখাটাও খুব সহজ, যে দুটো পয়েন্ট দিয়ে পাস করবে তাদের মাইনাস, আর যে দুটো পয়েন্টে প্যারালাল হবে তাদের ক্রস প্রোডাক্ট করে ইউনিট ভেক্টর, মডুলাস দিয়ে ভাগ করা হয়েছে মানে ইউনিট ভেক্টরটা কথা বলা হচ্ছে, ক্লিয়ার? এইবার একটা অদ্ভুত রকম একটা প্রবলেম করাবো যেটা 10 ইয়ার্সে এসছে, কি সেই প্রবলেমটা দেখো, বাকি প্রবলেমগুলো অবশ্যই দেখে নেবে, পরীক্ষার সময় এসছে ওরকম একটা প্রবলেম আমি তোমাদের করিয়ে দিচ্ছি, 2021 এসছে।
2021 সালে যে কোশ্চেনটা এসেছিল কি বলতে চাইছি? সালের কোশ্চেনটা কি বলছে দেখো। show that if the straight line this one and this one intersect, যদি এই দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করে, দেন a মাইনাস বি ডট আলফা ক্রস বিটা ইকুয়ালস টু 0। বলছে এদের মানটা নাকি 0 হবে, a মাইনাস বি আলফা ক্রস বিটা ইকুয়ালস টু 0। আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো কি বলতে চাইছি। 2021 সালে এসেছিল শো দ্যাট, বলছে শো দ্যাট ইফ দ্য স্ট্রেট লাইন দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান ইন্টারসেক্ট, যদি ইন্টারসেক্ট করে তাহলে এই কন্ডিশনটা হবে, এটার ডট প্রোডাক্ট ইকুয়ালস টু 0 হবে, প্রোভাইডেড ইফ দিস ওয়ান নট ইকুয়ালস টু 0। অর্থাৎ দুটো স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন এরকম দেখতে আর একটা স্ট্রেট লাইন এরকম দেখতে, বোঝো কিন্তু। এবার এদের মধ্যে শর্টেজ ডিস্টেন্স হচ্ছে, ন্যূনতম ডিস্টেন্স হচ্ছে এই ডিস্টেন্সটা, ক্লিয়ার? এদের মধ্যে শর্টেজ ডিস্টেন্সটা হচ্ছে, এদের মধ্যে শর্টেজ ডিস্টেন্স দিস ওয়ান। এবার শর্টেজ ডিস্টেন্স যদি থাকে তাহলে ইন্টারসেক্ট করবে না, কিন্তু ডিস্টেন্সটা কমতে 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 যদি 0 হয়ে যায় তাহলে ইন্টারসেক্ট করে যাবে। তা শর্টেজ ডিস্টেন্স যদি 0 হয় তাহলে ইন্টারসেক্ট করবে। তার মানে এই অঙ্কটা আমার শর্টেজ ডিস্টেন্সে বের করতে বলেছে, আর শর্টেজ ডিস্টেন্স 0 হয়ে গেলেই ইন্টারসেক্ট করে যাবে। 2021 সালের কোশ্চেন শর্টেজ ডিস্টেন্স বের করতে বলেছে। তুই বলছে কি করে বোঝা গেল? আমি যে শর্টেজ ডিস্টেন্সের ফর্মুলাটা কি ছিল, শর্টেজ ডিস্টেন্সের ফর্মুলা ছিল, বলছে যে এটা আর এটার মাইনাস, ওকে, ডট ডট প্রোডাক্ট কি হবে, ডট হবে ওই দুটো ভেক্টর, এখানে ইউ আর ভি হচ্ছে স্কেলার, তাহলে ওই দুটো ভেক্টরের মধ্যে কি কি একটা ভেক্টর আছে আলফা ক্রস বিটা, বলছে এদের ইউনিট ভেক্টর করতে হবে, ইউনিট ভেক্টর মানে দিস ওয়ান, এটা কি হতে হবে, ইন্টারসেক্ট করলে কি হবে, 0 হবে। তাহলে এটা 0 হলে a মাইনাস বি ডট আলফা ক্রস বিটা দিস ইকুয়ালস টু 0। দেখো ওটাই প্রুফ করতে বলেছে, প্রমাণ শেষ। কিন্তু এটা না 5 নম্বর দিয়েছিল, তাহলে যেহেতু 5 নম্বর দিয়েছে তাহলে শর্টেজ ডিস্টেন্স যেভাবে বের করতে হয়, বা শর্টেজ ডিস্টেন্সের গল্প বলিনি এখানে, তাহলে সেই নিয়মে আমাদেরকে এটা প্রুফ করতে হবে। কিভাবে প্রুফটা করব, একটু অন্য স্টাইলে প্রুফ করার চেষ্টা করছি, মানে লিখেও দিচ্ছি, সবাই শোনো। আর ভেক্টর সমান সমান a প্লাস ইউ ইন্টু আলফা অ্যান্ড আর ভেক্টর সমান সমান বি প্লাস ভি ইন্টু বিটা, এটা 1 এটা 2। ছবিতে কি হবে, দিস ওয়ান 1 অ্যান্ড দিস ওয়ান 2। সাপোজ আমরা শর্টেজ ডিস্টেন্স বের করতে চাইছি, মানে এই ডিস্টেন্সটা বের করতে চাইছি, ক্লিয়ার? এই ভেক্টরটা যে ভেক্টরের সঙ্গে প্যারালাল সেটা হচ্ছে আলফা, এই ভেক্টরটা যার সঙ্গে প্যারালাল সেটা হচ্ছে বিটা, ক্লিয়ার? এবার এখানে যে একটা পয়েন্ট দিয়ে পাস করবে বলেছো সেই পয়েন্টটা হচ্ছে এ, এখানে যে পয়েন্ট দিয়ে পাস করবে সেটাকে বলেছো বি। এবার এরা যদি ইন্টারসেক্ট করে, এই দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করছে, এই দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করলে ন্যাচারালি আমরা বলতে পারি যে এই এ মাইনাস বি এটা, আর আলফা আর বিটা, এ মাইনাস বি আর আলফা আর বিটা এরা কি হবে, একই প্লেনে থাকবে। মানে এ ভেক্টরটা আমার কোনো একটা পয়েন্ট দিস ওয়ান এ, আর বিটা কিন্তু নিচেটাতে আছে, বাট এটা তো ইন্টারসেক্ট করছে, তাহলে এটা যে প্লেনে আছে বিটাও সেই প্লেনে আছে। শুধু কি তাই, আলফা হচ্ছে এদের ভেক্টরের প্যারালাল, বিটা হচ্ছে এর ভেক্টরের প্যারালাল, তাহলে আলফা বিটাটাও সেম প্লেনেই আছে। তাহলে যদি এরা ইন্টারসেক্ট করে, ইফ 1 and 2 intersect, তাহলে দেন থ্রি ভেক্টর মানে কি, এ মাইনাস বি একটা ভেক্টর, আলফা একটা ভেক্টর, বিটা একটা ভেক্টর, তারা কমন প্লেনে লাই করবে। ওকে, আশা করি ক্লিয়ার। ইফ স্ট্রেট লাইন 1 and 2 intersect, যদি ইন্টারসেক্ট করে তাহলে দেন আমরা বলতে পারি থ্রি ভেক্টরস, এ একটা এ মাইনাস বি, আর একটা ভেক্টর কি আলফা অ্যান্ড বিটা মাস্ট লাইস অন এ
কমন প্লেন, কমন প্লেনেই ওরা লাই করবে। কমন প্লেনে লাই করবে কথাটির মানে কি, দিস থ্রি ভেক্টর আর কপ্লেনার, দ্যাট ইজ বলে লিখতে পারি, দ্যাট ইজ দিস থ্রি ভেক্টরস মাস্ট বি কপ্লেনার, একই প্লেনে থাকার কন্ডিশন। তাহলে কপ্লেনার যদি হয় তাহলে দিস গিভস, কপ্লেনার যদি হয় তাহলে নিয়ম কি, ওদের বক্স প্রোডাক্টটা জিরো হবে। কপ্লেনার মানে বক্স প্রোডাক্ট জিরো। তাহলে কপ্লেনার হলে আমরা বলতে পারবো এ মাইনাস বি, আর ওইদিকে আলফা ক্রস বিটা, এ মাইনাস বি আর ওইদিকে আলফা ক্রস বিটা, এদের মানটা তাহলে জিরো হবে। কপ্লেনার কথাটির মানে তো তাই। তাহলে কপ্লেনার মানে, সরি এটা ভুল বললাম, আলফা কম বিটা। তাহলে এই ভেক্টর এদের বক্স প্রোডাক্টে জিরো হবে। বক্স প্রোডাক্টের ভেতরে এইগুলো কোমা দিলেও চলবে, না দিলেও চলবে। কিছু কিছু বইয়ে কোমা দেওয়া আছে, কিছু কিছু বইয়ে কোমা দেওয়া নেই। তো সেটা নিয়ে কনফিউশনের মধ্যে যেও না। কোমা দিলে ভুল নয়, কোমা দিলেও চলবে, কোমা না দিলেও চলবে। আশা করি ক্লিয়ার। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে বলা যেতে পারে দিস ইমপ্লাই এ মাইনাস বি আলফা আর বিটা। তাহলে এ মাইনাস বি আলফা আর বিটা তাই যদি করতে হয়, তার মানে আমার তো প্রমাণটা চলেই আসলো। কেন? কারণ ওটাই তো ডট প্রোডাক্ট ইকুয়ালস টু জিরো। ওকে, কিন্তু একটা সমস্যার জায়গা দেখছি, তার সঙ্গে আবার বলে দেওয়া আছে বাট দিস ওয়ান নট ইকুয়ালস টু জিরো, দিস ওয়ান নট ইকুয়ালস টু জিরো। তার মানে এখান থেকে আমি পাবো এ মাইনাস বি ডট আলফা ক্রস বিটা ইকুয়ালস টু জিরো। কিন্তু তার সঙ্গে তো আরও একটা পার্ট আমাকে প্রুভ করতে হবে। সেটা এবার কিভাবে প্রুভ করা যায় একটু দেখো। ওকে, তার মানে একটা পার্ট বুঝলাম যে এটা সমান সমান জিরো, আরেকটা পার্ট করতে গেলে সেটা এইখানে বলে দেওয়া আছে বাট দিস ওয়ান নট ইকুয়াল টু জিরো। অর্থাৎ এই দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল হয়ে যায় তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা ইকুয়াল টু জিরো অ্যান্ড হুইচ ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন। এবার তুমি বলবে যে ইফ স্ট্রেট লাইন ওয়ান ইন্টু স্ট্রেট লাইন ওয়ান এন্ড টু আর প্যারালাল, যদি এরা প্যারালাল হতো, প্যারালাল যদি হয়, ধরো একটা লাইন এমন আরেকটা লাইন এমন, তাহলে এটা তো ইন্টারসেক্ট করবে না। তাহলে যদি প্যারালাল হয় দ্যাট ইজ আলফা অ্যান্ড বিটা আর প্যারালাল, প্যারালাল যদি হয়, সমান্তরাল যদি হয়, তাহলে আমরা বলতে পারবো দেন স্ট্রেট লাইন ওয়ান এন্ড টু ক্যান নেভার ইন্টারসেক্ট। কোনোদিনই ইন্টারসেক্ট করবে না, এরা ইন্টারসেক্ট করতে পারে না। কারণ প্যারালাল হলে কি করে ইন্টারসেক্ট করবে? আর প্যারালাল হলে আমরা কি বলবো, আলফা ক্রস বিটার মান তাহলে জিরো হবে প্যারালাল মানে। তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারবো তাহলে দেয়ারফর টু স্ট্রেট লাইন which are coplanar may intersect করতে পারে if they are non-parallel। so non-parallel হলে তারা ওরা ইন্টারসেক্ট করবে। that is if আলফা ক্রস বিটা নট ইকুয়াল টু জিরো ভেক্টর। কারণ আলফা ক্রস বিটা যদি জিরো হয়ে যায় তাহলে প্যারালাল ভেক্টর হবে। তাহলে নন প্যারালাল হতে গেলে কি হতে হবে, আলফা আর বিটার ক্রস প্রোডাক্টটা নট ইকুয়াল টু জিরো। তাহলে আলফা ক্রস বিটা নট ইকুয়াল টু জিরো যদি হয় আর তার সঙ্গে সঙ্গে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তবেই কিন্তু আমরা বলতে পারবো যে দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করবে। এটা ভালো একটা প্রবলেম, যে প্রবলেমটা 2021 সালে পরীক্ষার সময় এসেছিল। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, না বোঝার কিছু নেই, সিম্পল। কিন্তু বইতে কোথাও তুমি এই ধরনের অঙ্কর লেখা খুঁজে পাবে না। সো নিজের ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে লিখতে হবে। ক্লিয়ার, এটা একদম ক্লিয়ার। নেক্সট চলে আসো, আরও কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব বলেছিলাম। তার মধ্যে এই মোমেন্টের প্রবলেমটা জাস্ট আগের ক্লাসে বলে দিয়েছি।
2021 সালের প্রত্যেকটা কোশ্চেন আমি বলে দিয়েছি। 2020 সালের কোশ্চেনের মধ্যে এইগুলো আমাদের আউট অফ সিলেবাস, এইগুলো ছিল না। ওই সময় আসলে অফলাইনে পরীক্ষা হয়েছিল, অনলাইনে পরীক্ষা হয়েছিল। অনলাইনে পরীক্ষা হওয়ার জন্য আলাদা কোশ্চেন দিয়েছিল, সেই কোশ্চেনগুলো পরীক্ষার সময় আসবে না। এবার দুটো প্যাটার্ন আছে। একটা প্যাটার্ন হচ্ছে দিস ওয়ান, এই প্যাটার্নটা ভেরি 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 ইম্পর্টেন্ট। আরেকটা প্যাটার্ন হচ্ছে দিস ওয়ান, ফাইন্ড দ্য পজিশন ভেক্টর অফ পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য স্ট্রেট লাইন। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, আমি আজকেই বলে দিচ্ছি। ইউজ ভেক্টর মেথডের এটা পরিচিত একটা প্রবলেম, তোমরা সবাই জানো। ভেক্টর ইকুয়েশন অফ প্লেন, এই অঙ্কটা একটু বলে দিচ্ছি। 2018 সালে এসেছিল। কি বলতে চাইছে, যে কোনো মুহূর্তে পরীক্ষার সময় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। ফাইন্ড দ্য ভেক্টর ইকুয়েশন অফ প্লেন, প্লেনের ভেক্টর ইকুয়েশন বের করো, যেটা পাসিং থ্রু দ্য পয়েন্ট, কোন পয়েন্ট দিয়ে পাস করবে না এই পয়েন্ট দিয়ে পাস করবে, পয়েন্ট কিন্তু চেঞ্জ করে দিতে পারে, অ্যান্ড পারপেন্ডিকুলার টু ইচ অফ দ্য প্লেন। বলছে এই প্লেন আর এই প্লেন, এদের দুজন প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, ইচ অফ দ্য প্লেন ওই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, আর একটা পয়েন্ট দিয়ে পাস করছে, সেই প্লেনের ইকুয়েশন বের করো। যদিও জিওমেট্রি 3Dতে এই ইকুয়েশনগুলো বা এইগুলো করা যায় কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। জিওমেট্রি 3Dটা তোমরা এইচএস লেভেলে করেছিলে, কারণ সেমিস্টার সিস্টেমে তোমাদের প্লেনের ইকুয়েশন আর স্ট্রেট লাইন সিলেবাসে নেই, তো ওখানেও ঠিকঠাক করে কনসেপ্টটা নিতে পারলে না। কিন্তু ভেক্টর মেথডে এটা আসলে করা যেতে পারে। যদি কেউ বলে যে আমি কার্টেসিয়ানে কনভার্ট করে করব, আমি যে হ্যাঁ হবে, অসুবিধা কিছু নেই। কিন্তু ভেক্টরে কি করে করা যায় তার একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করছি। ভালো একটা প্রবলেম পরীক্ষায় আসে। অ্যাকচুয়ালি কি না, যে কোনো প্লেনের ইকুয়েশন তো দু ধরনের হয়। একটা হচ্ছে তোমার, যে প্লেনের ইকুয়েশনের কথা বলছি সেটা কি না, আর সমান সমান এ প্লাস টি ইন্টু বি ভেক্টর প্লাস এস ইন্টু সি ভেক্টর। এটা মানে কি, এটা মানে কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করবে, আর দুটো পয়েন্টের দুটো ভেক্টরের প্যারালাল হবে। দুটো ভেক্টরের সঙ্গে প্যারালাল বা দুটো ভেক্টরের সঙ্গে প্যারালাল যদি হয়, একটা পয়েন্ট দিয়ে পাস করলে তার প্লেনের ইকুয়েশন দিস ওয়ান। কিন্তু এখানে প্লেনের ইকুয়েশনটা কি বলেছে, আর ডট 2i মাইনাস জে প্লাস 2k ইকুয়াস টু 0। এটা কি করে প্লেনের ইকুয়েশন হতে পারে, তোমরা অনেকে বলতে পারো। আমি যদি আমরা কোথায় কোথায় বলি, আরটাকে আমি যদি বলি xi প্লাস ওয়াই জে প্লাস জেড কে যদি বলতাম, তো তাকে এখানে বসিয়ে দাও, ডট প্রোডাক্ট করলে এটা 2x, তারপরে মাইনাস ওয়াই প্লাস 2z ইকুয়াস টু 0। আমরা এমনিতেও জানি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে 1 ডিগ্রি ইকুয়েশনকে প্লেনের ইকুয়েশন বলা হয়। তাহলে সত্যি সত্যিই এটা কিন্তু একটা প্লেনের ইকুয়েশনই হচ্ছে, অন্য কিছু হবে না। তাহলে যেহেতু এটা একটা প্লেনের ইকুয়েশন, তাহলে এটাকেও প্লেনের ইকুয়েশন বলা যেতে পারে। আমি ইয়েস, এই প্লেনের ইকুয়েশনগুলোকে বলা হয় ইকুয়েশন অফ প্লেন ইন নর্মাল ফর্ম। নর্মাল ফর্ম মানে কি, প্লেনের ইকুয়েশন যেখানে নর্মালের ডিরেকশন রেশিও কত, নর্মালের ডিরেকশন রেশিও হচ্ছে 2, -1 2, অর্থাৎ এই ভেক্টরটা হচ্ছে নর্মাল। তার মানে এই প্লেনের ইকুয়েশনটাকে যদি আমি একটু ঠান্ডা মাথায় ঠিকঠাক করে লিখতাম, তাহলে যেন এইভাবে n1 ক্যাপ ইকুয়াস টু 0, যেখানে n1 ক্যাপটা ক্যাপ দিয়েও লিখতে পারো, তুমি এটা ক্যাপ দিয়ে না লিখে ওটা ভেক্টর চিহ্ন দিতে পারো। তাহলে যদি n1 ভেক্টরটা নাও, সেটা আর কিছুই না, একটা ভেক্টর যেটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। তাহলে একটা ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। তাহলে মনে রেখো, এইখানে যে প্লেনের ইকুয়েশনগুলো দেওয়া আছে সেটা পারপেন্ডিকুলার ফর্মে দেওয়া আছে বা লম্বের ফর্মে দেওয়া আছে, বা তুমি ঘুরিয়ে বলতে পারো যে এটা নর্মাল ফর্মে দেওয়া আছে, কারণ নর্মাল লম্ব পারপেন্ডিকুলার একই কথা। তাহলে নর্মাল ফর্মে এটাও দেওয়া আছে, নর্মাল ফর্মে এটাও দেওয়া আছে, দিয়ে সেই নর্মাল ফর্মে প্লেনের ইকুয়েশন থেকে আরেকটা প্লেনের ইকুয়েশন বের করো, যে প্লেনটা আবার অন্য একটা পয়েন্ট দিয়ে পাস করছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, যে কোনো মুহূর্তে পরীক্ষার সময় আসতে পারে। টেকনিকটা কি বলতে চাইছে আমি একটু ভাবানোর চেষ্টা করছি। মনে 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 ভাবছি, ধরো কথা কথা বললাম যে আমার ভেক্টর ইকুয়েশন অফ প্লেন বের করতে বলছে পাসিং থ্রু দিস পয়েন্ট। তাহলে ওই পয়েন্ট মানে সেটা পয়েন্ট হতে পারে বা একটা ভেক্টর হতে পারে, অ্যান্ড পারপেন্ডিকুলার টু ইচ অফ দ্য প্লেনস। তাহলে এই একটা প্লেন, এই একটা প্লেন, এদের উপর পারপেন্ডিকুলার। তার মানে এখানে একটা প্লেন আছে,
যে প্লেনের ইকুয়েশনটা আমি বের করব, এই প্লেনের সঙ্গে আরেকটা যে প্লেনের ইকুয়েশন বের করতে চাইছি সেই প্লেনের ইকুয়েশনটা দিস পারপেন্ডিকুলার, আর অন্য আরেকটা প্লেন আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এর সঙ্গে যদি পারপেন্ডিকুলার হয়, এর নর্মালটা আমার জানা আছে, এর নর্মালটা কোন দিকে আছে, এইভাবে। তাহলে নর্মালের সঙ্গে এই প্লেনের নর্মালটার কি সম্পর্ক হবে, পারপেন্ডিকুলার হবে। কিন্তু এই প্লেনে যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা কোনটা, দিস ওয়ান। তাহলে ওই ভেক্টরটা তো প্লেনের উপর লাই করছে, তাহলে এর নর্মাল আর ওই ভেক্টর ওই দুটো তাহলে প্যারালাল হবে। তাহলে এই দুটো কনসেপ্ট ইউজ করে আমরা অঙ্কটা করব। খুবই ভালো প্রবলেম, ইগনোর করা যাবে না, খুবই ভালো প্রবলেম, এটাকে কিন্তু আর যাই বলো ইগনোর করা যাবে না। যদিও ঘোষ অ্যান্ড চক্রবর্তীর বইতে এই অঙ্কগুলো করে দেওয়া আছে মানে বইতে একদম পরপর প্রবলেমটা করে দেওয়া আছে, আমার বইয়ে পেজ নাম্বার 99-এ আছে করে দেওয়া। এরকম টাইপের প্রবলেম আসতে পারে, সংখ্যাগুলোকে পরিবর্তন করে দিয়ে যে কোনো মুহূর্তে এরকম প্রবলেম আসতে পারে। তো কি হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি সবার জন্য। r ডট 2i মাইনাস জে প্লাস 2k সমান সমান 0। আরেকটা আছে r ডট i প্লাস 3j মাইনাস 5k সমান প্লাস 5 সমান সমান 0। তাহলে এটা একটা প্লেনের ইকুয়েশন, এটা আর একটা প্লেনের ইকুয়েশন। ওকে, তাহলে এই প্লেনের ইকুয়েশনগুলো কেমন যদি জিজ্ঞাসা করো, তো কথা বললাম যে একটা প্লেন যেন আমার এমন দেখতে, আর একটা প্লেন যেন অন্য একটা সাইডে আর একটা প্লেন হচ্ছে দিস ওয়ান, এরকম টাইপের দেখতে, দুটো আলাদা আলাদা ক্যাটাগরির প্লেন। এবার আমাকে একটা নতুন প্লেন বের করতে বলছে যেটা ওই পয়েন্টটা দিয়ে পাস করছে। তাহলে এমন একটা প্লেন বের করব যেটা ওই পয়েন্ট দিয়ে পাস করছে, আর যে প্লেনটা এদের সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে। তাহলে এদের সঙ্গে পারপেন্ডিকুলার হবে ওরকম প্লেন, মানে আমাকে যেন এরকম টাইপের একটা প্লেন বের করতে হবে যে প্লেনটা এদের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, পারপেন্ডিকুলার প্লেন। মনে করো একটা প্লেন দিস ওয়ান, তার সঙ্গে আরেকটা প্লেন আছে সেটা পারপেন্ডিকুলার হচ্ছে, কথা বললাম। তাহলে সেই প্লেনটা কথা বললাম দিস ওয়ান, তাহলে এরা পারপেন্ডিকুলার হচ্ছে, কথাটির মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এরা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এইখানে যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা যা খুশি নিতে পারো। তাহলে ওই ভেক্টরের সঙ্গে এর তো নর্মাল ফর্মটা আমরা পাবো। তাহলে নর্মাল ফর্মটা কি হবে, ওই ভেক্টরের সঙ্গে প্যারালাল টাইপের কিছু একটা হয়ে যাবে। ইয়েস, কারণ এর নর্মালগুলো আমার এইভাবে থাকবে। তাহলে নর্মালগুলো এইভাবে থাকলে এই প্লেনটার সঙ্গে এই নর্মালটার কি সম্পর্ক, এই প্লেনটার সঙ্গে ওই নর্মালের সম্পর্কটা প্যারালাল। খুবই ন্যাচারাল, কারণ প্লেনটাই তো এই প্লেনের উপর পারপেন্ডিকুলার, আর এই প্লেনের নর্মাল ভেক্টরটা দিস ওয়ান, তাহলে এর সঙ্গে এর সম্পর্ক কি হবে, প্যারালাল হবে। ক্লিয়ার, ছবিতে আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আমাদের কাজ কি হবে, the required plane, যে প্লেনের ইকুয়েশনটা আমি বের করতে চাইছি, will be required plane will be parallel to each of the vectors। একটা ভেক্টর হচ্ছে 2i মাইনাস জে প্লাস 2k অ্যান্ড আরেকটা ভেক্টর কত, i প্লাস 3j মাইনাস 5k। তাহলে এই ভেক্টরের সঙ্গেও প্যারালাল, এই ভেক্টরের সঙ্গে প্যারালাল, কেন, কারণ প্লেনটা এদের সঙ্গে পারপেন্ডিকুলার, আর এই টার্মটা হচ্ছে প্লেনের নর্মাল, তাহলে এর সঙ্গে পারপেন্ডিকুলার। বোঝার চেষ্টা করো, কথা বললাম যে এই প্লেনের ইকুয়েশন বের করতে চাইছি, আর 1 নম্বর যে প্লেনটা সেই প্লেনটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম দিস ওয়ান। তাহলে এর নর্মাল কি হবে, এটার নর্মাল আমার এমন হবে, তাহলে এই নর্মালের সঙ্গে এই প্লেনটার কি সম্পর্ক হবে, প্যারালাল হবে। এই নর্মালের সঙ্গে এই প্লেনের কি সম্পর্ক হবে, প্যারালাল হবে। তাহলে ঠিক একই রকম ভাবে আর একটা প্লেন আছে, তার জন্য আমি এরকম প্যারালাল টাইপের কিছু একটা পাবো। তাহলে দুটোর সঙ্গেই প্যারালাল হবে এইটুকু বলতে পারি।
এবার নাও দ্য ভেক্টর, মনে করো সেই ভেক্টরটাকে পি বললাম, ওটা কি করছো দিস ওয়ান মাইনাস দিস ওয়ান, মানে 2i মাইনাস জে প্লাস 2k মাইনাস i প্লাস 3j মাইনাস 5k। এই দুটো ভেক্টরের যদি আমি, আচ্ছা এই দুটো ভেক্টরের মাইনাস না, ভুল বললাম, এই দুটো ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে কি হবে, ওটা নতুন একটা ভেক্টর তৈরি হবে। ধরে নাও এই ভেক্টরটাকে আমি কথা বললাম n1, আর এই দিকের ভেক্টরটাকে আমি বললাম n2। তাহলে n1 ক্রস n2 করলে এমন একটা ভেক্টর পাওয়া যায় হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ অফ দেম, দুজনের উপরই পারপেন্ডিকুলার। তাহলে ওরা দুজনের উপর পারপেন্ডিকুলার হলে আমি তাহলে ওটাকে পি ভেক্টর বললাম। পি ক্যাপ লিখছি না, পি বলছি, ভেক্টর বলছি শুধু, কারণ ক্যাপ লিখলে আমাকে ইউনিট ভেক্টর করতে হবে। তাহলে ধরো এটা পি ভেক্টর বললাম, তাহলে পি ভেক্টরটা কি হবে, আসলে পারপেন্ডিকুলার টু বোথ অফ দেম পাওয়ার জন্য আমি পি ভেক্টরটা নিলাম। তাহলে পি ভেক্টর সমান সমান কত, মাইনাস ক্রস প্রোডাক্ট করলে যা আসে। নাও দ্য ভেক্টর পি, পি মানে দিস ওয়ান, সেটা কত i j k, আর এখানে কি পাবে 2 মাইনাস 1 2 অ্যান্ড 1 3 মাইনাস 5। এই ভেক্টরটা কত i ইন্টু 5 মাইনাস 6 মাইনাস 1 j ইন্টু মাইনাস 10 মাইনাস 2 k ইন্টু 6 প্লাস 1 মাইনাস i প্লাস 12j প্লাস 7k। তাহলে নাও দ্য ভেক্টর পি ক্যাপ, পি ভেক্টর যেটা এরকম টাইপের দেখতে, এই পি ভেক্টরটা কি হবে, ইজ পারপেন্ডিকুলার টু ইচ অফ দ্য ভেক্টর। তাহলে কোন কোন ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার, একটা হচ্ছে 2i মাইনাস জে প্লাস 2k অ্যান্ড আরেকটা হচ্ছে i প্লাস 3j মাইনাস 5k। তাহলে এদের দুজনের সঙ্গেই এরা পারপেন্ডিকুলার। তাহলে পি ক্যাপটা কিন্তু পারপেন্ডিকুলার ভেক্টর, পি ক্যাপ হচ্ছে পারপেন্ডিকুলার ভেক্টর। এবার আমাদের কি কাজ, পি ক্যাপ আমি পেয়ে গেলাম এমন একটা ভেক্টর, বা পি এমন একটা ভেক্টর যে ভেক্টরটা ওই দুটো প্লেনের নর্মালের সঙ্গে পারপেন্ডিকুলার। আর যদি নর্মালের সঙ্গে পারপেন্ডিকুলার হয় তাহলে সেটা নিশ্চয় আমরা যে প্লেনের ইকুয়েশনটা বের করতে চাইছি তার সঙ্গেও পারপেন্ডিকুলার হবে। তার সঙ্গে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে প্লেনের ইকুয়েশনটা আবার কোন পয়েন্ট দিয়ে পাস করছে, একটা ভেক্টর বলে দেওয়া আছে 8i, একটা ভেক্টর বলে দেওয়া আছে 8i প্লাস 2j মাইনাস 3k। তাহলে 8i প্লাস 2j মাইনাস 3k, আমি ওই প্লেনের ইকুয়েশন বের করতে চাইলে এখানে একটা আর ভেক্টর নিয়ে নিলাম। তাহলে এই আর ভেক্টর আর দিস ওয়ান, তাহলে এই দুটো মাইনাস করে যে ভেক্টরটা পাওয়া গেল সেটা নিশ্চয়ই পি এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে। সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি হেন্স, আমাদের কাজ হচ্ছে হেন্স দ্য রিকোয়ার্ড equation of plane passing through 8i plus 2j minus 3k is কি হবে r ভেক্টর মাইনাস, মানে এই ভেক্টরটা, এই ভেক্টর মানে কি r মাইনাস দিস ওয়ান, তাহলে r ভেক্টর মাইনাস 8i প্লাস 2j মাইনাস 3k। এই ভেক্টরের সঙ্গে পিটা যেহেতু পারপেন্ডিকুলার তাহলে ডট প্রোডাক্ট পি যদি নাও তাহলে দিস ইকুয়ালস টু 0। তাহলে এবার এদের ডট প্রোডাক্ট নিলে যেটা অ্যান্সার আসবে সেটা কি, দিস ইকুয়ালস টু আমরা বলতে পারি যে r ভেক্টর মাইনাস 8i প্লাস 2j মাইনাস 3k এর সঙ্গে পি ভেক্টরের ডট প্রোডাক্ট। তার মানে এখানে চাইলে আমি এটাকে লিখতে পারতাম দিস ইকুয়ালস টু আর ডট পি ভেক্টর সমান সমান 8i প্লাস 2j মাইনাস 3k তার সঙ্গে ডট পি ভেক্টর।
পি ভেক্টর তো অলরেডি পেয়ে গেছো, তাহলে আর ডট পি ভেক্টর মানে কি, আর ডট পি ভেক্টরটা আমার কত আছে না -i12j+7k, তাহলে পি ভেক্টর হচ্ছে -i+12j -i+12j+7k, আর ওইদিকে কি হবে 8i+2j -3k ডট পি, পি মানে কি -i+12j+7k। আলটিমেট কনক্লুশনে কি দাঁড়াচ্ছে যে আর ডট -i12j+7k সমান সমান -i8+24 -3 × 21, 24 থেকে আমরা যদি বাদ দেই পাচ্ছি -8+3, তাহলে দিস ইকুয়ালস টু -5। তাহলে আমার আলটিমেট অ্যান্সারটা কি দাঁড়ালো আর ডট -i+12j+7k+5 equals to 0, which is the required plane। এই প্যাটার্নের একটা প্রবলেম 18 সালে এসেছিল, তাহলে এই প্যাটার্নের একটা প্রবলেম আসলেও আসতে পারে। এটাকে বলা হচ্ছে ভেক্টর ইকুয়েশন অফ প্লেন ইন নর্মাল ফর্ম, যেখানে তার নর্মালটা কত, নর্মালটা হচ্ছে দিস। তাহলে ভেক্টর ইকুয়েশন অফ প্লেন ইন নর্মাল ফর্ম, এরকম টাইপের প্রবলেম তোমরা এক্সারসাইজ ভেক্টরের যে ভেক্টর যেটা আছে 4C, ঘোষেন চক্রবর্তীর এক্সারসাইজ 4C-তে এই প্যাটার্নের প্রবলেমগুলো পাবে। একবার একটু খালি ক্রস চেক করে নেবে, একবার একটু দেখে নেবে। ওকে, আর কয়েকটা প্রবলেম আছে বলে দিলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। যেমন নেক্সট আরেকটা প্রবলেম আছে, সেটা বলছে যে এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এই প্রবলেমটা পরীক্ষার সময় আসার একটা হাই চান্স আছে। এটা একটা, আর ফাইন্ড দ্য পজিশন ভেক্টর অফ পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দি স্ট্রেট লাইন। তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন নেবে, তারপরে এর সঙ্গে প্লেনের সঙ্গে ওরা ইন্টারসেক্ট করবে, তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করবে। আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি, পেরে যাবে এক্ষুনি, বলে দিচ্ছি। আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে দিস ওয়ান, এটা একটু বলে নিই, দেন অন্য প্রবলেম। If the vector ABC are non-coplanar three vector, then show that the vector B cross C, comma C cross A, comma A cross B are non-coplanar। তার মানে given that A, B, C are non-coplanar। non-coplanar মানে কি, therefore box product of A, B and C এটা তাহলে নট ইকুয়াল টু 0। নন কপ্লেনার মানে বক্স প্রোডাক্টটা নট ইকুয়াল টু 0। আমাকে কি প্রুভ করতে হবে, ওই ভেক্টরটাও নন কপ্লেনার। তাহলে আমরা শুরু করব বি ক্রস সি, এটা সব থেকে সহজ প্রবলেম, আর ওইদিকে হচ্ছে সি ক্রস এ অ্যান্ড দেন এ ক্রস বি, এই ভেক্টরটা নিয়ে শুরু করছি, এদের বক্স। দেখো এটা নট ইকুয়াল টু 0। তাহলে এটা নিয়ম কি, এটা বলছে বি ক্রস সি ডট সি ক্রস এ ক্রস এ ক্রস বি। এদেরকে আমি কি লিখতে পারি, বি ক্রস সি ডট, এবার এই ক্রস প্রোডাক্টটা নেব, এটার ক্রস প্রোডাক্ট, এই চারটে ভেক্টরের ক্রস প্রোডাক্টের একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা তোমরা নিশ্চয়ই জানো। ফর্মুলাটা বলছে যে ডিটারমিনেন্ট আকারেও তুমি লিখতে পারো, ডিটারমিনেন্ট আকারেও লিখতে পারো, না হলে সি ক্রস এ ক্রস বি, এটাকে আমরা যদি মনে হয় যে খুব জটিল জটিল লাগছে, তাহলে তুমি এটা তৈরি করে দিতে পারো। তৈরি করে দেওয়া মানে কি, আমি এই ভেক্টরটাকে সাপোজ ডি বলছি, এ বি সি ডি, ধরো এটা ডি বা এটা আলফা বলছে,
তাহলে আলফা ক্রস এ ক্রস বি তৈরি করে দিতে পারো যদি ভুলে যাও। হোয়ার আলফা সমান সমান সি ক্রস এ। ওকে, আলফা সমান দিস ওয়ান। কি পাবো এখান থেকে? বি ক্রস সি থাকলো ডট। এবার আলফার সঙ্গে দূরেরটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, আলফা ডট বি, আলফা ডট বি আর এ ভেক্টর মাইনাস আলফা ভেক্টরের সঙ্গে কাছেরটা ডট প্রোডাক্ট, তারপরে বি ভেক্টর। আমি চাই একদম, তাহলে দিস ইকুয়াল। ওকে, নেক্সট চলে আসো, বি ক্রস সি ডট। এবার আমাদের কি কাজ? আলফার জায়গায় মানটা বসিয়ে দাও। আলফার জায়গায় মান বসালে সি ক্রস এ ডট বি, পুরো টার্মটার সঙ্গে একটা এ যেন থাকবে পাশে, মাইনাস সি ক্রস এ ডট এ, তারপরে যেন একটা থাকবে বি ভেক্টর। ইয়েস, আমি যে হ্যাঁ। এবার যদি পরের লাইনে লেখো যে বি ক্রস সি ডট, এটাকে আমি বক্স প্রোডাক্টটাকে লিখতে পারবো, এটাকে লিখতে পারো বক্স অফ সি এ বি অ্যান্ড দেন এ। আমি যে একদম, মাইনাস এটাকে আমি লিখতে পারো বক্স অফ সি এ এ তারপরে বি ভেক্টর। বক্স অফ সি এ এ এটা জিরো, দুটো এ আছে তার জন্য জিরো, তার ওটা থাকবে না। তাহলে আমি পাচ্ছি বি ক্রস সি ডট, ওটা জিরো কিন্তু এটাকে ইন্টারচেঞ্জ যদি করতাম, ইন্টারচেঞ্জ মানে দুবার ইন্টারচেঞ্জ, এটাকে বাইরে বের করে নিলাম, তারপরে সি আসলো, তারপরে আবার বি আসলো, দুবার ইন্টারচেঞ্জ করলে একবার মাইনাস আর একবার ইন্টারচেঞ্জ করার জন্য মাইনাস প্লাস হয়ে যাবে, পরে থাকছে এ মাইনাস ওটা জিরো। তার মানে কি পেলাম? দিস ওয়ান স্কেলার কোয়ান্টিটি, তাহলে স্কেলার কোয়ান্টিটিটাকে বাইরে বের করে দাও, তাহলে এ বি সি বাইরে বের করে নিলে পড়ে থাকলো কি বি ক্রস সি তার সঙ্গে ডট এ ভেক্টর। এবার ডট প্রোডাক্ট এমনিতেও কমিউটেটিভ তোমরা সবাই জানো, তাহলে এ ক্রস এ বি সি ডট প্রোডাক্ট কমিউটেটিভ মানে ডট প্রোডাক্টকে আগে করা যেতে পারে, তাহলে চাইলে এটা এ ডট বি ক্রস সি লিখতে পারো, তারপর লাইনে এ বি সি, আর এটাকে আমি আবার বলবো বক্স অফ এ বি সি। ইয়েস অর নো? আমি চাই হ্যাঁ। তাহলে বক্স অফ এ বি সি যদি হয়, তাহলে পরের লাইনে বক্স অফ এ বি সি এদের স্কোয়ার হয়ে যাচ্ছে, কিন্তু নন কপ্লেনার তো এ বি সি প্রথম থেকেই ছিল, তাহলে নট ইকুয়াল, নট ইকুয়াল জিরো যদি হয় তাহলে এটাও নট ইকুয়াল জিরো। সঙ্গে সঙ্গে বলে দেওয়া যাবে যে বি ক্রস সি, সি ক্রস এ অ্যান্ড এ ক্রস বি আর নন কপ্লেনার। নন কপ্লেনার ভেক্টর, তাহলে তিনটে ভেক্টর নন কপ্লেনার প্রুভ করার জন্য আমাকে প্রুভ করতে হবে তাদের বক্স প্রোডাক্ট নট ইকুয়াল টু জিরো। তো ওদের বক্স পেয়েছি, বক্সটা বাই চান্স আবার বক্স অফ এবিসি স্কোয়ার চলে আসলো। সো কখনো কখনো এই টার্মটার বক্সটা যে বক্স অফ এবিসি তার স্কোয়ার আসে, এটাও প্রুভ করতে দেয়। খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, আসার মতো, পরীক্ষার সময় আসার মতো। ইয়েস, ক্লিয়ার, বোঝা গেছে আশা করি। এটা লাইভ ক্লাসও করতে পারি, লাইভ ক্লাসে করেছি, রেকর্ডিং দিচ্ছি, তার কারণ হচ্ছে যে একটু তাড়াতাড়ি করে যেন করে দিতে পারি, তোমাদের কোনো যেন কোয়ারি তোমরা যেন কিছু না জিজ্ঞাসা করো, কারণ সলিউশনগুলো করে দেওয়াই মেন উদ্দেশ্য। তো সলিউশনগুলো করে দিচ্ছি, বিন্দু মাত্র যদি উপকার হয় তো সেইটুকু আমার পড়ানোটা সার্থক হবে, ওইটুকু তো পড়ানো সার্থক হবে। আশা করি অনেকে কনসেপ্টটা অনেকের ক্লিয়ারও হয়ে যাবে। নেক্সট আরেকটা প্রবলেম ওর পরেই আছে, 2022-এ এসেছিল, সেই প্রবলেমটাও ইমিডিয়েটলি করা যায়। যেহেতু এটা পার্ট পার্ট ছিল, ওয়ানের দাগের 1 আর 2, তাহলে প্রথমটা 3 নাম্বার দিলে দ্বিতীয় প্রবলেমটাতে কিন্তু 2 নাম্বার দেবে বা বড় জোর 3 দেবে, কিন্তু এটা আমার বিভিন্নভাবে সলভ করা যেতে পারে। তো তার মধ্যে 2 নাম্বার দিয়েছে মানে এক লাইনে প্রুভ করে দিলেই হয়ে যাবে। তুমি বলছে কি বলেছে এখানে? বলছে যে সলিউশন বের করো, তার মানে যেন দুটো ইকুয়েশন আছে, এই দুটো ইকুয়েশন থেকে তুমি সলভ করে আর এর মান বের করো, সলভ দিস ভেক্টর ইকুয়েশন। তাহলে এই দুটো ভেক্টর ইকুয়েশনকে সলভ করে আর এর মান বের করো,
ভেক্টর ইকুয়েশন থেকে কোশ্চিন আসলে এইগুলো পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে কি করবে, এ ক্রস আর সমান সমান বি ভেক্টর বলে দেওয়া আছে, আরেকটা আছে এ ডট আর সমান সমান কে, যেখানে কেটা স্কেলার, তাহলে কে দিয়ে অ্যান্সার রাখা যাবে, আর এ বি দিয়েও অ্যান্সার রাখা যাবে, তাহলে কেটা স্কেলার টাইপের কিছু একটা। ওকে, তো এ বি গুলো যে কোনো প্রপার ভেক্টর মানে জিরো নয়, এ আর বি যদি জিরো হয়ে যায় তাহলে নাথিং টু প্রুভ, তাহলে এ আর বি নন জিরো টাইপের কিছু ভেক্টর, প্রপার ভেক্টর কথাটি মানে তাই, ট্রিভিয়াল নয়। ওকে, এবার চলে আসো এটা কি করে প্রুভ করবো, আমার কার মান বের দরকার, আর এর মান দরকার, তার আর এর মান বের করার সময় এটা ভাগ করতে পারি না, তাহলে আমি একটা কাজ করি, টেকিং ভেক্টর প্রোডাক্ট both side of one এর both side এ ভেক্টর প্রোডাক্ট নিচ্ছি বাই এ ভেক্টর দিয়ে ভেক্টর প্রোডাক্ট নিচ্ছি, উই হ্যাভ কি পাবো, এ ক্রস আর সমান সমান তাহলে এ ক্রস বি, এরকম টাইপের ভেক্টর প্রোডাক্ট। এবার আমরা এখান থেকে বলতে পারি যে এ ডট আর দূরেরটা আগে, তারপরে এ মাইনাস এ ডট এ কাছেরটা আগে, তারপরে আর ভেক্টর সমান সমান এ ক্রস বি। ওকে, কিন্তু 2 নম্বরে বলছে এ ডট আর এর জায়গায় আমি কে বসাতে পারি, যেটা আমার ডিস্টারবেন্স ছিল, তাহলে কে একটা স্কেলার বসিয়ে দিলাম, আর এটাকে আমি মডে তার স্কোয়ারও লিখতে পারি, আর ওইদিকে আমরা এ ক্রস বি লিখতে পারি, পাশে তুমি বলতে পারো বাই 2, 2 নম্বর অলরেডি ইউটিলাইজ করে দিয়েছো। তারপরে লাইনে আমার কি দরকার, আর এর মান দরকার, তাহলে মাইনাস এ ভেক্টর তার স্কোয়ার আর সমান সমান এ ক্রস বি মাইনাস কে এ। এবার আর ভেক্টর চাইছো, এটা নন নাল, এ যেন জিরো নয়, তাহলে এ যদি জিরো না হয় প্রপার ভেক্টর যেহেতু, তাহলে এটা ভাগ করা সম্ভব, তাহলে ভাগ করে দিলে মাইনাস দিয়ে ভাগ করে দাও, তাহলে ওটা আগে আসবে, তার মানে কে এ ভেক্টর বাই মড এ ভেক্টর মাইনাস এ ক্রস বি ভেক্টর বাই মড এ তার স্কোয়ার, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন না বলে বলতে পারো রিকোয়ার্ড ভ্যালু। তাহলে আর এর যে ভ্যালু বের করতে বলছে সেই ভ্যালুটা যদি কেন প্রপার ভেক্টর বলা ছিল, যেন এ মডুলাস নেওয়ার পর জিরো যেন না হয়ে যায়, জিরো হয়ে যায় তো ভাগ করতে পারবো না, সেই কারণে এটা প্রপার ভেক্টর। আর সব থেকে বড় কথা, এ যদি জিরো হয়ে যায় তাহলে আর দিয়ে কোনো ইকুয়েশনই আসতো না, তাহলে এটাকে ভেক্টর ইকুয়েশন আমি বলতামই না। তো আর এর মান দিস ওয়ান, এই সলিউশনটা বের করতে বলেছে, জাস্ট একটা ছোট্ট ট্রিক, যে বোথ সাইড এ দিয়ে ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট করতে হবে, শুধু এইটুকু ট্রিক। ওই দূরদর্শিতাটা যদি থাকে তাহলে অঙ্কের মধ্যে কিছু ছিল না। ক্লিয়ার, ভালো প্রবলেম। নেক্সট চলে আসো, সব হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে সব করে দিচ্ছি। এবার আমরা চলে আসি আরেকটা প্রবলেম, দিস ওয়ান খুব ইম্পর্টেন্ট। কেন যেন মনে হচ্ছে এরকম টাইপের একটা প্রবলেম পরীক্ষার সময় চলে আসবে, 2019-এ এসেছিল, 19-এ এসেছিল মানে তোমাদের সময় আসার হাই চান্স আছে। ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই প্রবলেমটা করে দেবো, আরেকটা প্রবলেম করে দেবো, পুরো চ্যাপ্টার শেষ। তারপরে সাজেশন যদি বলো যে কি কি থেকে স্যার কোশ্চেন আসবে, সেটাও আমি বলে দিচ্ছি লাস্ট। ইফ দ্য ফোর ভেক্টর এ বি সি ডি আর such that a plus b plus c plus d equals to 0, a plus b plus c plus d equals to 0, then show that, প্রমাণ করতে বলছে যে এরা নাকি এরকম সমান হবে, চারটে রিলেশন সমান হবে। যেখানে একটা জিনিস বলা আছে, আলফা বিটা গামা ডেল্টা আর ইউনিট ভেক্টর অ্যালং দিস ভেক্টর। তাহলে আলফাটা হচ্ছে ইউনিট ভেক্টর, কিন্তু সেটা এ ভেক্টরের দিকে, বিটাটা হচ্ছে ইউনিট ভেক্টর, সেটা হচ্ছে বি ভেক্টরের দিকে, গামাটা হচ্ছে ইউনিট ভেক্টর, সেটা সি ভেক্টরের দিকে, আর উপরের একটা রিলেশন বলে দেওয়া আছে। তার মানে আমার প্রবলেমটাতে গিভেন কিছু কন্ডিশন দেওয়া আছে, গিভেন দ্যাট একটা কন্ডিশন হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়ালস টু 0, এটা হচ্ছে একটা কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন। ওকে,
2 নম্বর কন্ডিশন কি, যে আবার আমরা জানি সিন্স আলফা বিটা গামা ডেল্টা আর ইউনিট ভেক্টর along a vector, b vector, c vector and d vector respectively. তাহলে এই ভেক্টরগুলোর অ্যালং এ যদি এটা ইউনিট ভেক্টর হয়, এই ভেক্টরগুলোর অ্যালং এ যদি ইউনিট ভেক্টর হয়, দেন কি পাওয়া যাবে, আলফা ভেক্টর সমান সমান ইউনিট ভেক্টর বলেছো, এ ভেক্টর ইউনিট ভেক্টর কেমন দেখতে, না এ ভেক্টর আর নিচে তার মডুলাস দিয়ে ভাগ, এটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এ ভেক্টর। এখান থেকে আমি কি পেতে পারি, না এ ভেক্টরটা পেতে পারি মড এ ইন্টু আলফা ভেক্টর। বিটা ভেক্টরটা কেমন দেখতে, বিটা ভেক্টর ইজ এ ইউনিট ভেক্টর অ্যালং বি ভেক্টর। তাহলে বি ভেক্টর ইউনিট ভেক্টরটা কেমন দেখতে, না বি ক্যাপ, তার মানে বি ভেক্টর বাই মড বি। ওখান থেকে আমি বলতে পারি বি ভেক্টর সমান সমান মড বি ইন্টু বিটা। বি ভেক্টরটা মানে কি, মড বি ইন্টু বিটা। সি ভেক্টর সমান সমান কি বলা আছে, গামা কি বলা আছে, সি ভেক্টর বাই মড সি। তার মানে সি ভেক্টর সমান সমান মডুলাস সি ইন্টু গামা। ডেল্টা ভেক্টর সমান সমান, এগুলো সব গিভেন কন্ডিশন। ডেল্টা ভেক্টর সমান সমান কি বলা আছে, ডেল্টা ভেক্টর বলা আছে ডি ভেক্টর বাই মডুলাস ডি, ইউনিট ভেক্টর অফ ডি। দ্যাট মিনস ডি ভেক্টর সমান সমান মডুলাস ডি ইন্টু ডেল্টা। এই মানগুলো আমি ওয়ানে বসিয়ে দিচ্ছি। পুট দিস ভ্যালুস ইন ওয়ানে এই ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। এই ভ্যালুগুলো ওয়ানে বসিয়ে দিলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে এর জায়গায় মান বসাও, কত, মডিউলাস এ দিয়ে আলফা ভেক্টর প্লাস মডিউলাস বি বিটা ভেক্টর, মডিউলাস সি গামা ভেক্টর, মডিউলাস ডি ডেল্টা ভেক্টর ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এমনটি পেলাম। এইবার একটা মজার জিনিস দেখো, বিটা গামা ডেল্টা এর বক্স আছে। তাহলে এই রিলেশনটা তৈরি করতে হবে। এই রিলেশন তৈরি করতে গেলে আমি কি এমন মাল্টিপ্লাই করলে যে এইগুলো বক্স আসবে, অর্থাৎ আলফার ক্ষেত্রে আমি যদি স্কেলার প্রোডাক্ট দেই বিটা গামা, তাহলে বক্স চলে আসবে। তাহলে আমরা কি করতে পারি, এই 2 নম্বর রিলেশনটাই আমার ভাইটাল রিলেশন, যে রিলেশনটা অলরেডি তৈরি করে নিলাম। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, শুধু তোমাদের জন্যই এই অঙ্কগুলো করে দিচ্ছি, রোজার সময় রোজা নিয়ে তবু করে দিচ্ছি। একবার করে দেখে নেবে সবাই। কি হবে এখান থেকে, এ ভেক্টর আলফা, এটার ক্ষেত্রে আমরা কি করব, টেকিং স্কেলার প্রোডাক্ট both side of 2 বাই যে কোনো একটা ভেক্টর নিয়ে স্কেলার প্রোডাক্ট নিচ্ছি। ধরো আলফা বিটা গামা দরকার, তাহলে বিটা আর গামা, আলফা বিটা গামা তো অবশ্যই আছে, দেখে নি কি আছে, তাহলে আলফা আছে বিটা গামা, ইয়েস। তাহলে স্কেলার প্রোডাক্ট নিচ্ছি বাই আলফা আছে, তাহলে বিটা ক্রস গামা উই হ্যাভ। আমি যদি বোথ সাইড স্কেলার প্রোডাক্ট নেই, তাহলে এই টোটাল টার্মটার সঙ্গে এই স্কেলার প্রোডাক্টটা থাকবে। তাহলে মড এ আলফা, মড বি বিটা, মড সি গামা, মডিউলাস ডি ডেল্টা, অ্যান্ড পুরো টার্মটার সঙ্গে বিটা ক্রস গামা সমান সমান 0 ভেক্টর, বেসিক্যালি এটা ডট বিটা ক্রস গামা, বোথ সাইড বলেছি তার জন্য। এবার আমরা যদি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইউজ করি, তাহলে এটার সঙ্গে এটা ডট প্রোডাক্ট। নিয়ম কি, মডিউলাস এ থাকলো, আর আলফা ডট বিটা ক্রস গামা ওটা হয়ে যাবে বক্স অফ আলফা বিটা গামা।
ইয়েস। তারপরে বি ভেক্টর মডুলাস অফ, এটার ক্ষেত্রে হবে বিটা আর বিটা ক্রস গামা ডট প্রোডাক্ট, তার মানে বিটা বিটা গামা প্লাস সি ভেক্টর, তার সঙ্গে কি থাকবে গামা আর এটা, তার মানে বক্স অফ গামা বিটা গামা প্লাস মডিউলাস ডি ভেক্টর ডেল্টা আর এটা, তাহলে বক্স অফ ডেল্টা বিটা গামা। দিস ইকুয়ালস টু জিরোর সঙ্গে যা খুশি ডট প্রোডাক্ট করা জিরোই হবে। আগে ছিল ভেক্টর কিন্তু ডট প্রোডাক্ট করার পর জিরো স্কেলার। ক্লিয়ার? একটা ভেক্টর ছিল কিন্তু ডট প্রোডাক্ট করার পর জিরোটা স্কেলার হলো। তারপরের লাইনটাতে কি আসছে দেখে নাও। এরপরে লাইনটাতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আলফা বিটা গামা নিয়ে কোনো চাপ নেই, তাহলে মডিউলাস অফ এ, কিন্তু অ্যান্সারে আমি আলফা বিটা গামা আছে না কি আছে একটু দেখে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আলফা বিটা গামা আমি ওকে, আর এটা যে বিটা গামা ডেল্টা, তাহলে অ্যান্সারে যা আছে তাই রাখলাম, মানে আলফা বিটা গামা হলো, এটা জিরো নো ডাউট, দুবার বিটা আছে জিরো হবে, এটাও জিরো, দুটো গামা আছে জিরো, তাহলে এই দুটো থাকছে না। পরে থাকছে কি মডিউলাস ডি ইন্টু ডেল্টা বিটা গামা, তাহলে দিস ইকুয়ালস টু জিরো। পরের লাইনে আমরা কি পেতে পারি যে মড অফ দিস ওয়ান আলফা বিটা গামা সমান সমান মাইনাস মডিউলাস ডি ইন্টু ডেল্টা বিটা গামা। ওকে, তাহলে পরের লাইনে আমরা যদি বিটা গামা ডেল্টা করি, তার মানে আমরা কি করলাম মডিউলাস অফ এ, আর নিচের দিকে কি করবে এই টার্মটা ভাগ করে দাও, তার মানে ডেল্টা বিটা গামা সমান সমান মাইনাস মডিউলাস ডি, আর নিচের দিকে কি করবে আলফা বিটা গামা, ভাগ করলে আলফা বিটা গামা দিয়ে ভাগ করলে, ওইদিকে ডেল্টা বিটা গামা দিয়ে ভাগ করলে করে আমার এমন টাইপের আসছে। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে অ্যান্সারটা কি মিলেছে কিনা একটু ক্রস চেক করি। একটা পার্ট অ্যান্সার মিলবে, ওইদিকে ডি এর দিকে মাইনাস আছে আমি ওকে, এইদিকে এর সঙ্গে বিটা গামা ডেল্টা আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অন্য কিছু আছে, তাহলে এটাকে কি করবে ইন্টারচেঞ্জ করে দাও, মডিউলাস এ, আর নিচের দিকে বিটাটাকে আগে নিয়ে আসো, বিটা আগে গামা আগে, তাহলে দুবার ইন্টারচেঞ্জ করলে মাইনাসে মাইনাসে প্লাসই হয়, দুবার ইন্টারচেঞ্জ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়। কি হিসাবে পরে দিচ্ছি দেখো। তারপরে লাইনে কি পাচ্ছি দিস ইকুয়ালস টু মাইনাস মডিউলাস ডি, আর নিচের দিকে কি পাচ্ছি আলফা বিটা গামা। ক্লিয়ার? ক্লিয়ার? কি হলো বলো দেখি। আমরা পেলাম যে দুটো পার্ট প্রুফ পেয়েছি, মানে এটার সঙ্গে এটার প্রুফ হয়েছে, সমান হয়েছে। এবার তুমি বলবে যে আর বাকিগুলোর জন্য আমি যে আরো 3বার করতে হবে, আর 2বার করতে হবে, অর্থাৎ এটার সঙ্গে এটা একবার প্রমাণ করতে হবে, আর এই দুটোর মধ্যে যে কোনো একটা রিলেশন প্রমাণ করতে হবে। তুমি যে কি করে করবো, আমি যে যেমনটি আমরা এখানে বিটা ক্রস গামা ক্রস প্রোডাক্ট করলাম, এরপরে আমরা আলফা ক্রস বিটা ক্রস প্রোডাক্ট করব, তারপরে গামা ক্রস ডেল্টা ক্রস প্রোডাক্ট করব। প্রত্যেকটা সিচুয়েশনে দুটো করে রেশিও ইকুয়াল হবে, দিয়ে দেখা যাবে 4টে রেশিও ইকুয়াল। খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু লেন্দি প্রবলেম, বাট সহজই আছে, অতটা জটিল না। এটাকে 1 নম্বর নাম্বারিং করে দাও, বা আগে নাম্বারিং করেছিলে তাহলে 3 করে দাও, আরেকটা মাল্টিপ্লাই করার পর 4 করবে, আরেকটা করার পর 5 করবে, কম্বাইনিং 3 and 4 and 5 we get the result, the answer টা লিখে দেবে। ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, সো আশা করি এই প্রবলেমটা বোঝা গেছে। এরপরে আমরা নেক্সট আরেকটা প্রবলেম নিয়ে একটু আলোচনা করছি। সেটা কি বলছে, বলছে যে ফাইন্ড দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য স্ট্রেট লাইন জয়নিং দ্য পয়েন্টস this one and this one with the plane this one। তাহলে একটা প্লেনের ইকুয়েশন বলে দেওয়া আছে, সেই প্লেনটা কিন্তু নর্মাল ফর্মে আছে, আর যে স্ট্রেট লাইনটা সেই স্ট্রেট লাইনটা আমি সহজে বের করে নিতে পারবো। তাহলে বলছে তুমি প্লেন দিস ওয়ান, একটা প্লেন, সেই প্লেনটা
একটা স্ট্রেট লাইন আছে, সেই স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করবে, তাহলে ওই প্লেনটা স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করবে। যে জায়গায় ইন্টারসেক্ট করলো ওই ইন্টারসেকশন পয়েন্টটা তুমি বের করো, ওই পজিশন ভেক্টরটা বের করো। তাহলে ফাইন্ড দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ স্ট্রেট লাইন জয়নিং দ্য পয়েন্ট দিস ওয়ান, আর প্লেনটা হচ্ছে দিস ওয়ান। তাহলে কিভাবে শুরুটা করব দেখো, প্লেনের ইকুয়েশনটা বলে দেওয়া আছে দিস ওয়ান, এটাকে 1 নম্বর নাম্বারিং করলাম। দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন জয়নিং দ্য পয়েন্ট, কোন পয়েন্ট? একটা পয়েন্ট হচ্ছে i প্লাস জে প্লাস কে, একটা পয়েন্ট হচ্ছে দিস ওয়ান, অ্যান্ড আরেকটা পয়েন্ট হচ্ছে 3i প্লাস 2j মাইনাস কে। এই দুটো পয়েন্ট দিয়ে পাস করবে এরকম স্ট্রেট লাইন ইকুয়েশন কি হবে? ইজ আর সমান সমান যে কোনো একটা পয়েন্টকে বেস করে নাও, তাহলে i প্লাস জে প্লাস কে প্লাস স্কেলার টি ইন্টু কি নিয়ম? বি মাইনাস এ। তাহলে বি মাইনাস এ মানে 3i প্লাস 2j মাইনাস কে মাইনাস, এবার এটা মানে i প্লাস জে প্লাস কে, যেখানে টিটা স্কেলার, এবার পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করতে বলছে, সেটা আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি। পরের লাইনে আমরা কি পাবো? এদেরকে এখানে নিলে পাচ্ছি i প্লাস জে প্লাস কে প্লাস টি ইন্টু এটা মাইনাস এটা মানে 2i, এটা মাইনাস এটা মানে প্লাস জে, এটা মাইনাস এটা মানে মাইনাস 2k, 2i প্লাস জে মাইনাস 2k। তো আর সমান সমান i প্লাস জে প্লাস কে প্লাস টি ইন্টু দিস ওয়ান হলো। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? i প্লাস জে প্লাস কে টি ইন্টু দিস ওয়ান, টিটাকে কি বলছি? স্কেলার, যে কোনো একটা স্কেলার। এবার কি বলেছে? এই স্ট্রেট লাইন মানে দি স্ট্রেট লাইন সেটা নাকি প্লেনকে ইন্টারসেক্ট করছে। তো এই স্ট্রেট লাইন প্লেনকে ইন্টারসেক্ট করলে নিশ্চয়ই এই আরটা একে স্যাটিসফাই করে যাবে। ইন্টারসেক্ট করেছে মানে কোনো না কোনো ক্ষেত্রে এটা স্যাটিসফাই করবে। তাহলে এই টার্মটা একে স্যাটিসফাই করলে টি এর মান পেয়ে যাবে, সেই টিটা বসিয়ে দাও, টি বের করো। তাহলে ইফ দিস স্ট্রেট লাইন intersect the plane 1 কে যদি ইন্টারসেক্ট করে, if the straight line intersect the plane 1, তাহলে দেন কি পাবে? জাস্ট স্যাটিসফাই করে যাবে, করলে পাবো i প্লাস জে প্লাস কে প্লাস টি 2i প্লাস জে মাইনাস 2k। এই টোটাল টার্মটার সঙ্গে ডট প্রোডাক্ট কি বলা আছে? কে মাইনাস জে, তাহলে ডট কে মাইনাস জে প্লাস 5 ইকুয়াল টু 0, মেবি প্লাস 5 আছে না ইকুয়াল 5 আছে, সরি। তাহলে ইকুয়াল 5 ইকুয়াল টু 0, ইকুয়াল 5। এবার এদের ডট প্রোডাক্ট করো, টি এর মান পেয়ে যাবে। কি করে ডট প্রোডাক্ট করবে? এটার সঙ্গে এটা ডট প্রোডাক্ট, তাহলে কে আছে মানে 1, জে আছে -1 প্লাস টি ইন্টু এই দুটো ডট প্রোডাক্ট মানে আই নেই, তাহলে 0, জে আছে মানে -1, তারপরে কে আছে মানে -2, দিস ইকুয়াল টু 5, অর্থাৎ এটা 0, তাহলে টি এর মান হচ্ছে 5/-3, 5/-3। তাহলে therefore the required position vector of point of intersection of
স্ট্রেট লাইন অ্যান্ড প্লেন ইজ, স্ট্রেট লাইন অ্যান্ড প্লেন ইজ, কি পাবো? জাস্ট টি এর জায়গায় মান বসিয়ে দাও। আর সমান সমান প্রথমটা টি এর জায়গায় 5/-3 দিয়ে ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি ক্লিয়ার। এবার পুরোটা অনেকগুলো কোশ্চেন বলে দিয়েছে, আর নেই কিছু, সব বলেছে, এটা বলেছি, এটাও বললাম, এটাও বলেছি। ওকে, আর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে দিস ওয়ান, কিচ্ছু না, যেন এই প্রবলেমটা এক্ষুনি আমরা ওই বক্স প্রোডাক্টের গল্পগুলো বলছিলাম তার মতো। এটা অলরেডি বের করে রেখেছি যে এ ক্রস বি, সি ক্রস ডি, ই ক্রস এফ, তাহলে এদের ক্রস প্রোডাক্টটা কার সঙ্গে সমান হবে? এ ক্রস বি ডট সি ক্রস ডি ক্রস ই ক্রস এফ, তারপরে এদের ডট প্রোডাক্ট এটা বের করবে, এটা বের করার পর আরেকবার ক্রস প্রোডাক্ট করবে, দিয়ে দুটো বক্স প্রোডাক্টের ডিফারেন্স আসবে। খুব ইম্পর্টেন্ট, কিচ্ছু নেই, 2-3 লাইনে হয়ে যাবে, করে দেওয়া প্রবলেম। এরপরে আরেকটা প্রবলেম আছে, সেটা কি? এটাও করে দেওয়া প্রবলেম, পরিচিত প্রবলেম। ইউজ দ্য ভেক্টর মেথড, ফাইন্ড দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য লাইন জয়নিং দিস ওয়ান অ্যান্ড প্লেন। তার মানে আমরা প্লেনের ইকুয়েশন বের করব আর লাইনের ইকুয়েশন বের করব। এই প্লেনের ইকুয়েশনটা যদি নর্মাল ফর্মে বের করতাম তাহলে এক্ষুনি যে অঙ্কটা করলাম তার মতো, কিন্তু এই প্লেনের ইকুয়েশনটা যদি নর্মাল ফর্মে না বের করে আমি আগের যে প্যারামেট্রিক ফর্মে যেটা ছিল সেটাই যদি বের করো তাহলে ওটা পেলে, আর এখানে এটা পেলে, দিয়ে এবার দুটো লাইন সমান হবে, তাহলে ইকুয়াল করে দাও, টি আর ইউ এর মান বের করবে কম্পেয়ার করে। পরিচিত প্রবলেম, ওয়ার্কআউটে করে দেওয়া আছে ঘোষ এন্ড চক্রবর্তীর, চক্রবর্তী, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সো ভালো একটা প্রবলেম, পরীক্ষার সময় আসার মতো। ওকে, এই গেল। তাহলে মেইন জিস্ট যদি করতে বলো তাহলে ভেক্টর 4 ভেক্টর বা 3 ভেক্টর, প্রোডাক্ট অফ 3 অর মোর ভেক্টর, ওখান থেকে বক্স প্রোডাক্ট সংক্রান্ত একটা কোশ্চেন আসবেই, যেটা এই প্যাটার্নের, কপ্লানার প্যাটার্নের যেটা বললাম সেটা। তারপরের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ভেক্টর ইকুয়েশন। ভেক্টর ইকুয়েশন থেকে ভেক্টরের সলিউশন মানে আর এর মান বের করার যে গল্প স্বল্প, ওটা একটা আসার চান্স আছে। আর এর মান বের করার একটা গল্প স্বল্প, সেটা একটা আসার চান্স আছে। যেমন একটা প্রবলেম আমরা পেলাম, আজকেই করলাম, সেই প্রবলেমটা হচ্ছে দিস ওয়ান। তাহলে এই প্যাটার্নের একটা প্রবলেম, এর থেকে ইকুয়েশনটা একটু কঠিন দিয়ে তার সলভ করতে দিতে পারে, বইয়ের অঙ্ক করে দিয়েছে অনেকগুলো। দুটো হলো। নেক্সট যেটা আসতে পারে সেটা হচ্ছে ভেক্টর ইকুয়েশন। ভেক্টর ইকুয়েশনে যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, যেটা এক্ষুনি আমি বললাম, স্ট্রেট লাইন আর প্লেনের পয়েন্ট অফ ইন্টারসেকশন সংক্রান্ত প্রবলেমগুলো আসছে, তাহলে এটা একটা আসতে পারে। তার সঙ্গে শর্টেস্ট ডিস্টেন্স মাস্ট, তাহলে শর্টেস্ট ডিস্টেন্স থেকে একটা কোশ্চেন আসবে। শর্টেস্ট ডিস্টেন্স থেকে কপ্লানার কনক্লুশন টানার একটা প্রবলেম পরীক্ষার সময় আসবে। ওয়ার্ক ডান থেকে কোশ্চেন আসবে। মোমেন্ট বা টর্ক থেকে কোশ্চেন আসবে। ওকে, তাহলে এইগুলো তুমি পেয়ে গেলে। ডিফারেন্সিবিলিটি থেকে পাতি ডেরিভেটিভ করার গল্প স্বল্প দিয়ে কিছু প্রবলেম আসতে পারে। নেক্সট ইন্টিগ্রেবিলিটি থেকে একদম পরিচিত প্রবলেম আসবে, কারণ ইন্টিগ্রেবিলিটির পরের দিকে গ্র্যাডিয়েন্ট, ডাইভারজেন্স ওগুলো নেই সিলেবাসে, তো যেহেতু ওগুলো সিলেবাসে নেই তাহলে ইন্টিগ্রেশন থেকে একদম পাতি একটা কোশ্চেন আসবে। তো মোটামুটি এই একটা প্যাটার্ন যেখান থেকে তুমি ফুল মার্কসের অ্যান্সার করতে পারবে। এইগুলো বাদ দিয়েও যারা ভালো রেজাল্ট করতে চাইছো তারা অবশ্যই যা যা বই ধরে ধরে পড়ানো হয়েছে সেইগুলো পড়বে। ওকে, পাস করার জন্য আমি বললাম, যেটা বললাম যথেষ্ট। এরপরের দিন আমরা জিওমেট্রি নিয়ে শুরু করব। জিওমেট্রির পিডিএফটাও আমাদের করা হয়ে গেছে, তো জিওমেট্রি নিয়ে শুরু করব। জিওমেট্রিতে অনেক কোশ্চেন আছে, তো জিওমেট্রির যেগুলো একটু কঠিন কঠিন মনে হবে সেগুলো আমি সব করে দেবো, তারপর ক্যালকুলাস। ওকে, চলো তাহলে আমরা এখানেই স্টপ করে দিচ্ছি আজকে।